Hello, Assalamu alaikum. Uh, Please, somebody make sure is that sounds is okay. Is it good? Thank you. Look like sounds good. I see on the screen Moinul Haq সাহেব। মইনুল হক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আপনি আপনার সাউন্ড দেখেন। না, আপনাকে শোনা যাইতেছে না। I cannot hear them. হক সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাচ্ছি, I can hear you. আমি আপনাকে শুনতে পাচ্ছি। এখনো শুনতে পাচ্ছি। আচ্ছা। আর একজন আছেন আমাদের সাথে, জনাব খন্দকার কামাল সাহেব। উনি দেখি উনি যুক্ত হতে চান কিনা। ওকে। কেমন আছেন হক সাহেব? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, আপনারা তো ব্যবসা করছেন, ইনশাল্লাহ আপনাদের ব্যবসা ভালো হবে। আমরা সবাই আপনাদের সাথে যুক্ত হব। জি, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। কিন্তু এখন আজকে আসলে যে মুহূর্তে যে কাজের যেই বিষয়ে মূলত বাংলাদেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আমরা পরস্পর মিলিত হয়েছি, কিছু কথা বলবো এবং সার্বিক পরিস্থিতি আলোচনা করবো। আসলে আমরা যারা প্রবাসী যারা আছি, আমরা বিদেশে থাকলেও আমাদের সেই মনটা কিন্তু সেই দেশেই পড়ে থাকে। ঘুম থেকে উঠে এখানে আমি আমেরিকাতে আছি, আপনি আমেরিকাতে আছেন। আমেরিকার খবরটা দেখার আগে বাংলাদেশের পত্রপত্রিকা আগে অনলাইনে পড়া হয়। হ্যাঁ, ফেসবুকে খবর নেওয়া হয়, ওয়েবসাইটে দেখা হয় যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এইসব প্রেক্ষাপটে আসলে তো এগুলি আমাদের জন্য যুগোৎপদ উদ্বেগ এবং বিব্রতকর পরিস্থিতি বাংলাদেশে যা হচ্ছে, এগুলোর জন্যই হয়তো সার্বিক আলোচনার জন্য আমরা আসছি। হ্যাঁ, আসলে তো কোনো কিছু না, শুধু মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করার জন্যই আর কি। হ্যাঁ, কিন্তু আসলে এই অবস্থায় আমরা কতদূর যেতে পারবো, ওইটা একটা বিষয় আর কি। বাংলাদেশের মানুষের সামনে কতদূর এগিয়ে যেতে পারবে বর্তমান পরিস্থিতিতে, এটার আমি অপেক্ষা করতেছিলাম আরো দুই একজন হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারেন। তবে যারা আমাদের সাথে যুক্ত হবেন তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আমার এখানে প্রায় 8 জন যুক্ত হতে পারবেন। তো আমরা শুরু করি প্রথমে এইভাবে, আপনি আর আমি শুরু করি। আজকে আমি বিষয়টা নিয়ে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম, মৌলবাদ, জঙ্গিবাদ, মূর্তি বা ভাস্কর্য, এইসব নিয়েই বাংলাদেশের রাজনীতির মাঠ এখন গরম। কিন্তু এর বাইরে যে বাংলাদেশে হাজারো হাজারো সমস্যা, যেমন এই করোনা মহামারীতে যারা শ্রমজীবী বা পেশাজীবী যারা আছে, নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা আছে, তারা যে কি পরিমাণ দুর্দশার মধ্যে আছে, সেই ব্যাপারে সরকার বা রাজনীতিবিদরা কতটুকু খবর রাখে। কিন্তু আমরা দেখতেছি যে এই ধর্ম, জঙ্গিবাদ, মূর্তি, ভাস্কর্য নিয়ে যে মাঠে ময়দানে যেভাবে রাজনীতি শুরু হয়েছে, যে ওই সমস্যাগুলা, করোনার সমস্যাগুলা, মানুষের জীবনযাপনের সমস্যাগুলা সব যেমন ছাপা পড়ে গেছে। এই বিষয়টা আমার আজকের লাইভের মূল উদ্দেশ্য, যে বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে এই রাজনীতি জরুরি না আমাদের দেশের যে খেটে খাওয়া মানুষ যারা আজকে দুর্দশার মধ্যে আছেন তাদের দিকে আমাদের নজর দেওয়া উচিত। এই বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলতে চাই। এখন আপনি আপনার কি মতামত বলেন। জি, ধন্যবাদ লালু ভাই। আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এখন লাইভ দেখছেন বা পরবর্তীতে আমাদের আলোচনাগুলি দেখবেন। এখানে
আপনি যে আলোচনাটা বা যে বিষয়টি নিয়ে এসেছেন, আমি আসলে ওই ওই পার্টিকুলার জায়গাটাতে একটু আলোকপাত করতে চাচ্ছি আর কি। আমাদের যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে ক্ষমতাসীন দল, বাংলাদেশে আসলে রাজনীতি এখন এককেন্দ্রিক হয়ে গিয়েছে। বিরোধী দলের বাস্তবিক অর্থে কোনো অস্তিত্ব নেই। রাষ্ট্রীয় দমন পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় বাহিনীগুলির অত্যাচারের কারণে বিরোধী দল তাদের কোনো রকম ভূমিকাই পালন করার কোনো স্কোপ দেওয়া হচ্ছে না। গণতন্ত্রে বিরোধী দলের জন্য যে একটা স্পেস দরকার, হ্যাঁ, আমরা সমস্ত বিষয়ের দিকে তাকালে যে বিরোধী দলের যে স্পেসটা দেখি, সেই স্পেসটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নেই। তারপরেও সরকার প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি এবং লুটপাটের কারণে মূলত কোন রকম দায়িত্বই পালন করতে পারছে না। একটা যে রাষ্ট্রের যে একটা সরকার, কার্যকর সরকার থাকলে যেরকম একটা দায়িত্ব পালন করবে রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, রাষ্ট্রকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য, ওইরকম কোনো দায়িত্বই পালন করছে না। ওদের ওদের উন্নতি শুধু কথায়, ওদের মুখেই শুধু সীমাবদ্ধ। ওদের উন্নতিগুলি, রাষ্ট্রের উন্নতি হচ্ছে, ওদের উন্নতিটা শুধু মুখে সীমাবদ্ধ। আর আপনার বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো যে ডাটাগুলি দিচ্ছে, এগুলি ফেক ডাটা, এগুলি সবাই জানে, ইভেন দে নোস। যারা ডাটাগুলি প্রডিউস করছে তারাও জানে ওই ডাটাগুলি আপনার এগুলি ফেক ডাটা। বাংলাদেশের যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে বা অন্যান্য সেক্টরে বলা হচ্ছে, আসলে হিউম্যান ইন্ডেক্সে বলেন বা মনে করেন আপনার গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বলেন, বাংলাদেশের যে কি অবস্থা আছে এভরিবডি নোস। এভরিবডি নোস। যেমন পাসপোর্টে একটা দেশের মনে করেন আপনার একটা জায়গাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন যে পাসপোর্ট র্যাঙ্কিং। পাসপোর্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থা আপনার কত একদম বিশ্বের তলানিতে। যেসব দেশের পাসপোর্টের কোনো ভ্যালু নেই, হ্যাঁ, মানে ওইসব দেশের কোনো বিশ্ব দরবারে কোনো ভ্যালু নেই, ওই রকম জায়গাতে বাংলাদেশে বিশ্বের লাস্ট 8-10টা দেশের কাতারে পড়ে আছে, যাদের পাসপোর্টের মূলত কোনো বিশ্ব দরবার ওইরকম ভাবে ইভালুয়েট করা হয় না। আপনার 1 থেকে 1 টু 196 পর্যন্ত আপনার লাইক দ্যাট পাসপোর্টের ভ্যালুয়েশন আছে। কিন্তু আমাদের যে বাংলাদেশের পাসপোর্টের দেখবেন যে আপনার এটা ইট ইজ টু নিয়ার টু 171, 172 পাসপোর্ট র্যাঙ্কিং, এইগুলি মনে করেন চলছে। তো আমি এই কথাগুলি আপনাকে কেন বলছি একটা কারণে, আমি আপনার মাধ্যমে জনগণকে যে বিষয়টি জানাতে চাই যে বাংলাদেশে যে অব্যাহত যে সমস্যাগুলি চলছে, বাংলাদেশের যে ধীরে ধীরে একটা অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, সামাজিক যে অস্থিরতা তৈরি হতে যাচ্ছে করোনা ভাইরাসের কারণে, আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি যে খারাপ অবস্থার দিকে যেতে যাচ্ছে, ওই দিক থেকে মানুষের দৃষ্টিকে সুপরিকল্পিত ভাবে ডাইভার্ট করার জন্যই আজকে এইসব মূর্তি বানানো বা মূর্তি ভাঙ্গার নাটক। আমি এগুলিকে স্রেফ মূর্তি বানানো এবং মূর্তি ভাঙ্গার নাটক বলছি। এই কারণেই বলছি, কারণ এই মুহূর্তে এই ভাস্কর্য নিয়ে আলাপ আলোচনা করার এগুলি কোনো বিষয় ছিল না। শুধু একটি বিষয় হলো মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ কি, আমি আমার বিভিন্ন ফেসবুক পোস্টেও বলেছি, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি তার তার কোনো দায়িত্ব পালন করার কোনো অবকাশ নেই। এই কারণে গত ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের 2 বছর থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের 12 বছর, মোট 14 বছর যাবৎ একটি দল যদি ক্রমাগতভাবে নিপীড়ন, নির্যাতন, রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, মামলা এসবের ভিতরে থাকে, তাহলে ওই দল আপনার এটাকে মাথা তুলে দাঁড়ানোর মতো কন্ডিশনে থাকে না, যেটা হলো আজকের বিএনপি। সেই হিসাবে আজকে বিএনপি কোন রকম কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বা পারবেও না, রাষ্ট্রীয় সন্ত্রাসীর বিরুদ্ধে আসলে সম্ভব না। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আপনি কিভাবে তৈরি করবেন? মাঠে মানুষকে আপনি কিভাবে আনবেন? মাঠে মানুষকে আনতে হবে বাংলাদেশের কোনো ধর্মীয় সেন্টিমেন্ট। ওরা জানে, যারা যে গেম প্লেয়ার, আপনার পর্দার পিছন থেকে যারা প্লে করছেন, তারা জানে যে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় উন্মাদনা আছে। শেষ পর্যন্ত তারা ওই জায়গাটাকেই বেছে নিয়েছে, সেই ধর্মীয় উন্মাদনার জায়গাটা। এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে তারা উত্তেজিত করতে যাচ্ছে যে জ্বালাও পোড়াও ভাঙচুর হবে। এর ফাঁকে তারা দেখিয়ে দিবে যে এই জ্বালাও পোড়াও ভাঙচুরের কারণে আমরা কিছু করতে পারি নাই, এই এরাই দায়ী। এটা হলো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো গ্লোবাল পার্সপেক্টিভে আপনার যেহেতু আমেরিকার ক্ষমতার পালাবদল হয়েছে, ট্রাম্প আসলে আগে আপনার এখনো আমেরিকার প্রেসিডেন্ট আছেন, বাট প্রেসিডেন্ট ইলেক্টেড জো বাইডেন 2021 সালের 20 জানুয়ারি ক্ষমতা নিতে যাচ্ছেন। উনি উনি রাজনীতি সচেতন, 8 বছর উনি আপনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে উনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেভাবে ট্রাম্প দক্ষিণ এশিয়াকে বা এশিয়ার বিভিন্ন জায়গাকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার দৃষ্টিকোণ থেকে বা আমেরিকার মনোযোগ থেকে সরিয়ে রেখেছিলেন, সেই জায়গাটা হয়তো আপনার সেখানে হবে না। এই জন্য বাইডেন ক্ষমতা দখল করার আগে বাংলাদেশে একটা পুরাতন কায়দায় সরকারের একটা বিষয় নিয়ে আসা দরকার। হ্যাঁ, আমি আপনাকে কয়েকটা বিষয় এখানে আপনাকে নিয়ে আসবো। একটা হলো যে মৌলবাদ।
ধর্মীয় সেন্টিমেন্ট আপনার পাশ্চাত্যকে ইজিলি দেখা যাবে, যেটা মনে হবে যে সাহেব, আমরা একটা একটা করে নিয়ে আসি। সরি আপনারে ইন্টারাপ্ট করার। প্রথমে আমরা যাই যে আপনি অলরেডি কিছু বলেছেন মূর্তি সম্বন্ধে বা ভাস্কর্য সম্বন্ধে। আমার প্রশ্ন যে বাংলাদেশে কি ভাস্কর্য আজ নতুন? বাংলাদেশ স্বাধীনের পরে ঢাকা ইউনিভার্সিটি বলেন আর বিভিন্ন ইভেন জেলখানার ভিতরেও শেখ মুজিবুর রহমানের মূর্তি আমি জানি আছে, বুঝছেন? তাহলে না, এই মূর্তি বা ভাস্কর্য তো নতুন কোনো বিষয় না আজকে আমাদের জন্য। এটা তো বাংলাদেশে অলরেডি আছে, জিয়াউর রহমানের মূর্তিও আছে বা ভাস্কর্য আছে, বুঝছেন? তাহলে এই ভাস্কর্যটা হঠাৎ কইরা যে মাঠে ময়দানে একেবারে মাথা চড়া দিয়ে উঠলো, এর বিষয়ে আপনি অলরেডি বর্ণনা করেছেন। কিন্তু আমি আজকে একটা ব্যাপার কি জন্য আবার এই বিষয়টা আনতেছি, মনে করেন ভাস্কর্য বা এই মূর্তি নিয়ে যে বিষয়টা এখন চলতেছে, এই দেশ স্বাধীনের পরে কারো কোনো মাথা ব্যথা ছিল না কোথায় মূর্তি হইতেছে, কোথায় ভাস্কর্য হইতেছে। হঠাৎ কইরা যখন করোনা মহামারীতে দেশের মানুষের দুরবস্থা, চিকিৎসা ব্যবস্থা এশিয়া মহাদেশের প্রত্যেকটা দেশের চেয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থায়। এইগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী এসে বলেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বমানের। এই সমস্ত ঘটনাগুলা ছাপা দেওয়ার জন্য কি এই ভাস্কর্য বিষয়টা এসেছে? এইটা আপনি তো আগে বলেছেন। আরেকটা বিষয় আমি আসতেছি আপনার কাছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তখন এই দেশে 7.5 কোটি বাঙালির মধ্যে ধরেন 7.25 কোটি বাঙালি ছিল আওয়ামী লীগ। সেই সময় হয়তো 1975 সালে খুব বেশি হলে 50 লক্ষ জাসদের লোক ছিল, তারাও আওয়ামী লীগ থেকে চলে গিয়েছিল। কিন্তু 7.25 কোটি বাঙালি থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমানের লাশকে কোনো বাঙালি, যাদের তিনি ছেলে বলে ডাকতেন, যাদের এই আর্মি বলেন আর রাজনীতিবিদ, তারা কেউ উনার লাশ দেখতে যায়নি। আজ যখন মূর্তি ভাঙ্গা হলো, 18 কোটির মধ্যে আমি বললাম না 14 কোটি, 10 কোটি আওয়ামী লীগ আছে। এই যে মূর্তি ভাঙ্গার দুরবস্থা, এই যে হাতের মধ্যে রড বের হয়ে আছে, মুখের যে দুরবস্থা করেছে ভাস্কর্যের, দেখতে কতটুকু বিশ্রী লাগে। এই জিনিসটা সারা বিশ্বকে দেখাইতেছে কি জন্য এই আওয়ামী লীগরা কোথায়, এই 10 কোটি আওয়ামী লীগ কই, যারা ক্ষমতায় আছে, নাকি শেখ হাসিনা নিজেই এটা পরীক্ষা করতেছেন যে আসলে কি আওয়ামী লীগের রাজনীতি করে না স্বার্থের রাজনীতি করে? এই ব্যাপারে আপনার মতামত কি? যে আমি আসছিলাম আসলে পুরো সার্বিক প্রেক্ষাপটটাকে যদি না নিয়ে আসা হয় বাংলাদেশের, তাহলে আসলে আপনার বিষয়টি নিয়ে আসবে না। আমি আমার আগের আলোচনা, ধারাবাহিক আলোচনাতে আমি ফিরে যাচ্ছি। আমি আসলে শেষ জায়গাতে আমি বিষয়টাকে উন্মোচন করতে চাই দেশবাসীর সামনে। এই যে ষড়যন্ত্রের যে একটা রূপরেখা, যে কর্মপদ্ধতি, এই পদ্ধতিটা সম্বন্ধে জাতি ওয়াকিবহাল হতে হবে, যে আসলে শেখ হাসিনা কিভাবে কাজ করে, ওর কাজের পদ্ধতিটাই আপনাদের সামনে আমি আসলে তুলে ধরতে চাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপটে। তো বাংলাদেশে যেখানে আমি বলতেছিলাম যে জো বাইডেন যখন আপনার ক্ষমতায় আসতে যাচ্ছেন, সেখানে আপনার দক্ষিণ এশিয়ার রাজনীতির উপর নতুন করে আমেরিকা চিন্তা ভাবনা করবে। তো এই পরিস্থিতিতে এক ডিলে অনেকগুলি পাখি শিকার করার জন্য আপনার দেশে পরিকল্পিতভাবে ধর্মীয় একটা উত্তেজনার সৃষ্টি শেখ হাসিনা সরকার করেছে। সেটা হলো যে যখনই মনে করেন আপনার মূর্তি বা ভাস্কর্য বা ধর্মীয় বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা হবে, সেটা হবে কি, দেখা যাবে যে রাস্তাঘাটে আপনার ব্যাপক সংখ্যক লোক জুমার নামাজের পরে যারা মনে করেন আপনার মিছিল করে বের হচ্ছে, আর ওই লোকগুলির মাথা পরনে পাঞ্জাবি থাকবে, পাজামা থাকবে, মাথায় টুপি থাকবে। আপনার ইজিলি আপনার ফরেন মিডিয়াতে এটা দেখিয়ে দেওয়া যাবে যে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশ। কারণ একটা দেশ, আপনি জানেন আমেরিকাতে আপনারা এখানে আপনার 10 জন লোক রাস্তাঘাটে বা একটা ব্ল্যাক লাইভস ম্যাটার ইয়াতে আপনারা অংশগ্রহণ করেছেন, আমিও ব্যক্তিগত অংশগ্রহণ করেছি। এই মুভমেন্ট গুলি অর্গানাইজ করে রাস্তায় যেতে
আপনারা আমাদেরকে 50-60 জন 100-200-300 জন লোক জড়ো করতে আমাদের কতটুকু বেগ পেতে হয়েছে সেটা আপনারা দেখেছেন। তো ওনারা দেখে যে এখানে যে কোনো আন্দোলনে কোনো লোক হয় না, যখন দেখতেছে যে বাংলাদেশে আপনার লাখো লাখো মানুষ, আপনার আসলে তারা হলো মুসল্লি, নামাজ পড়তে যায় ওই লোকগুলি, লাখো লাখো মানুষ মনে করেন আপনার টুপি পাঞ্জাবি পড়তেছে, তখন ইজিলি ফরেন মিডিয়াতে এটা দেখানো যায় যে দেখেন যে জঙ্গিবাদ এবং আপনার ইসলামিক যে এক্সট্রিমিজমটা ওই দেশে কতটা আপনার সয়লাভ হয়ে গেছে। এই একটা হলো এই ডিলটা এই হাসিনা সরকার মারতে চাচ্ছেন, বিশ্বকে দেখাতে চাচ্ছেন নতুন করে। কারণ এখন সে যে যতগুলি কাজ আপনার আমেরিকার সাথে করেছে, কারণ এগুলিতে আমেরিকার এম্বাসিতে প্রোফাইল আছে, ইউরোপিয়ান এম্বাসিগুলি যারা আছে, এম্বাসির আবাসিক প্রতিনিধি আছে, ওনাদের প্রোফাইল আছে। এখন ওই প্রোফাইলগুলিকে ধামাচাপা করার দেওয়ার জন্য যতগুলি লোক আপনার মনে করেন গুম হয়েছে, খুন হয়েছে, আপনার বিরোধী দলের যে মত প্রকাশের স্বাধীনতাকে আপনার স্থিমিত করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলি থেকে আপনার অলরেডি ফরেন আপনার এম্বাসিগুলিতে আপনার নোট আছে, নোটগুলি আপনার ফরেন মিনিস্ট্রিতে আসে, এইগুলিকে ধামাচাপা করে দেওয়ার জন্য নতুন একটা নাটক সৃষ্টি করেছে। এটা বিশ্বমন্ডলের জন্য নাম্বার 1 বুঝতে হবে। কারণ মোদি নিজেও কিন্তু বাইডেনের সাথে একটু বেকায়দায় আছেন। মোদি শেখ হাসিনা সরকারকে কতটা ব্যাকআপ দিতে পারবে, শেখ হাসিনা সেই আশাটা রাখতে পারছেন। এই জন্য ইউরোপে আপনার জঙ্গিবাদের হুজুগ তুলে ইউরোপে এবং আমেরিকাতে সে নতুন করে কিছু একটা পেতে চাচ্ছে, কারণ এই সম্পর্কগুলি সে তিক্ত করে ফেলেছিল। বাংলাদেশের আপনার 2014 সালে যে নির্বাচন হয়েছে, 2018 সালে যে নির্বাচন হয়েছে, এই সমস্ত নির্বাচনকে আপনার ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা যেখানে সর্বশেষ নির্বাচনে আপনার পর্যবেক্ষক পাঠাতে চেয়েছিল 30 জন পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষককে আপনার ভিসা পর্যন্ত দেওয়া হয়নি, এই শেখ হাসিনা সরকার দেয়নি আপনার ইয়া করার ইলেকশন আপনার মনিটর করার যাওয়ার জন্য। তো এখন নতুন করে ওদের অনুকম্পটা পাওয়ার জন্য সে আগের ট্রাম্প কার্ডটা খেলেছেন। ট্রাম্প কার্ডটা কি, যে ধর্মীয় সেন্টিমেন্ট বাংলাদেশে এক্সট্রিমিজমের সবকিছু বলে যাচ্ছে। হ্যাঁ, আমি এক বিষয়গুলিকে একটু দীর্ঘায়িত করব, কারণ এই আলোচনাগুলি আমাদের বাংলাদেশের টক শোতে বলতে দেওয়া হয় না, আপনি জানবেন আপনার 2007 সালের 11 জানুয়ারিতে আপনার যে এই সামরিক ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সামরিক তত্ত্বাবধায়ক সরকার আপনার আসলো, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন থেকেই ক্ষমতার যখন একটা ট্রানজিশন হবে, কারণ মঈনুদ্দিন তো আপনি জানেন যে নিজে ক্ষমতা নিতে চেয়েছিল, যখন আপনার ভারত থেকে বা আমেরিকা থেকে বা অন্য জায়গা থেকে সিগন্যাল যায় নাই ক্ষমতার একটা ট্রানজিশনের প্রয়োজন পড়ে আপনার সেনাবাহিনীকে, তখন থেকে স্পষ্ট দীর্ঘদিন যাবৎ ছিল। আমি কিন্তু রেকর্ড করে রেখে দিয়েছি, যদি কোনো উৎসাহী পাঠক বা গবেষক যদি দেখতে চান, আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা জার্নালে আপনার সজীব ওয়াদের জয় এবং কার্ল সিবাকিও, আবার বলছি সজীব ওয়াদের জয় এবং কার্ল সিবাকিও, তাদের একটি জার্নাল একটি ছিল রেইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। সেখানে সেই শিরোনামে এবং কি করতে হবে, কিভাবে বাংলাদেশে দমন করতে হবে, আমি তো সময় একটু বেশি নিচ্ছি কিন্তু আমার পয়েন্টগুলো বলা দরকার, এই জন্য আমি বলে নিচ্ছি। হ্যাঁ, তো ওই ছকটা ছিল কি, ফখরুদ্দিন তখন চিন্তা করছে যে তখন যদি আপনার নির্বাচন হতো, তখনও বিএনপি সরকার ক্ষমতায় চলে আসতো, আবার ক্ষমতায় চলে আসতো। এটা ওরা কিন্তু জানে, এই জন্য বাংলাদেশে কিন্তু কখনো আপনার নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ দিতে চায় না। এনিওয়ে, তো ওইভাবে মনে করেন আপনার ওরা বিদেশি মিডিয়াতে এবং বিদেশি লবির সৃষ্টি, গৌহর রিজভী হি ওয়াজ সিম্পলি নাথিং। বাংলাদেশের পলিটিক্সে গৌহর রিজভী সিম্পলি নাথিং, কিন্তু সেই কলকাঠি আপনার আমেরিকার সাথে বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন বা অন্যান্য বিশ্ব পরিমণ্ডলে এখানে সমন্বয় সাধন করেছে গৌহর রিজভী। বিধায় গৌহর রিজভীকে মন্ত্রীর পদমর্যাদায় আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। আপনি জানেন যে শেখ হাসিনা 6 জন শেখ খলিফা নিযুক্ত করেছিল, আপনার মশিউর রহমান আপনার অর্থ বিষয়ক ওই খলিফা, তারপর আপনার এরকম গৌহর রিজভীরা ছিল, আমি ওইদিকে যাচ্ছি না, এরকম করেছেন। মূলত ওই একটা বাংলাদেশকে যে ইসলামাইজেশন হয়ে যাচ্ছে, ওইরকম একটা বিষয় দিয়েই কিন্তু আপনার 2008 সালের আপনার এত বড় একটা কারচুপি নির্বাচন হলো। হ্যাঁ, ওই নির্বাচনে যেখানে আপনার 104% টোটাল ভোট কাস্টিং হয়েছে 2008 সালের নির্বাচনে, আমরা এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলি না। হ্যাঁ, তো আপনার শুধু একটা জিনিস দিয়ে করা গিয়েছে, কেন বিদেশিদেরকে, ইউরোপীয় ইউনিয়নকে এবং আমেরিকাকে ওরা বোঝাতে সক্ষম হয়েছে যে এখানে ইসলামিক এক্সট্রিমিজম আছে। এখন যখন আপনার আমেরিকার সাথে সম্পর্ক তলানিতে, ইউরোপের সাথে সম্পর্ক তলানিতে, সেই জায়গাতে আবার নতুন করে শেখ হাসিনা তার সেই পুরাতন ট্রাম্প কার্ডটাই খেলতে যাচ্ছেন, যে জঙ্গিবাদ মৌলবাদ দেখো সয়লাভ হয়ে যাচ্ছে, ওদেরকে দমন করার জন্য বিএনপির সাথে জামাত আছে, আমি ওদেরকে দমন করি। তখন মন্দের ভালো হিসাবে ঐতিহাসিকভাবে দেখা গিয়েছে যে সবসময় পশ্চিমা রাষ্ট্রগুলি আপনার আওয়ামী লীগ সরকারকে বেছে নিয়েছে। হ্যাঁ, যদিও সেখানে পশ্চিমা রাষ্ট্রগুলি সঠিক তথ্য এবং সঠিক উপাত্তের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। তো এই বিষয়গুলো হয়েছিল, এটা 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু, আমি আর 3টা ইস্যু আছে, বাকি 2টা ইস্যু আমি এত সময় নেব না।
আপনার আপনি যদি শেখ হাসিনার পুরাতন কৌশল, একটা জিনিস আমি বাংলাদেশের মানুষকে শুধু একটা জিনিসই বলবো, আপনারা ধৈর্য ধারণ করে মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটা পড়বেন। এই বইটা পড়ে আপনি শেখ হাসিনার চরিত্রকে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এই বইটা যদি আপনি না পড়েন, তাহলে শেখ হাসিনার চরিত্রকে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন 1986 সালে মতিউর রহমান রেন্টুর আপনার আমার পাশে যে বই বর্ণনা আছে, আমি একটু একটু করে আপনাদেরকে শুধু দুইটা ইস্যু তুলে ধরবো। একটা, আপনার 1986 সালে এরশাদ সরকারের সাথে শেখ হাসিনা আঘাত করে ক্ষমতায় গিয়েছিল। এরশাদকে ব্যাকফুটে ফেলার জন্য আপনার ছাত্র হত্যা করা হয়েছিল। পরে এরশাদ শেখ হাসিনার সাথে চুক্তি করতে আপনার রাজি হয়েছিল এবং সেই চুক্তির বিনিময়ে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বিনিময়ে শেখ হাসিনা 100 কোটি টাকা, আবারও বলছি 100 কোটি টাকা তৎকালীন সময়ে 1986 সালে এরশাদ সরকারের কাছে নিয়েছিল। যেখানে আপনি হয়তো জানবেন, লালদিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিল যে 1986 সালে যে এই নির্বাচনে, কারণ বিএনপি আপনার আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নির্বাচনে যাবে না, 86 সালে নির্বাচনে যাবে না, কিন্তু এবং শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছিল যে এই ওয়াদা খেলাপ করে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সে হলো জাতীয় বেঈমান। শেখ হাসিনা নিজের মুখে বলেছিল 86 নির্বাচনে যে অংশগ্রহণ করবে সে হলো জাতীয় বেঈমান। সেই স্বঘোষিত জাতীয় বেঈমান শেখ হাসিনা 100 কোটি টাকা খেয়ে সে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি পরিকল্পিত ইস্যুগুলির কথা বলছি। সেখানে এরশাদকে ব্যাকফুটে ফেলার জন্য আপনার ছাত্র হত্যা করেছিল। আমি সেই ইস্যু মতিউর রহমান রেন্টুর বই থেকে পই করে লেখা আছে, আজ পর্যন্ত কেউ তার প্রতিবাদ করেনি। নাম্বার ওয়ান একটা সেকেন্ড আমি আপনাকে বলে দিচ্ছি। দ্বিতীয় বিষয় হলো আপনার আরো ব্যাকফুটে ফেলার জন্য আপনার শেষ পর্যায়ে এসে যখন ওই 1990 সালে বাবরি মসজিদ ভাঙা হয়, ইয়াতে 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর 1990 সালের আপনার যে বাবরি মসজিদ ভাঙা হয়, তখন মনে করেন দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার জন্য সেই মতিউর রহমান রেন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কিছু লোককে দিয়ে মন্দির ভাঙচুর করা হোক এবং প্রতিমা ভাঙচুর করা হোক। এই পুরাতন কৌশল আমাদের দেশের মানুষের কাছে আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টুর বইটা এখন রয়েছে, ওয়েবে আছে, যে কেউ পড়তে পারেন। আর যদি কারো কাছে না থেকে থাকে আমাকে ইনবক্সে জানাবেন, বইয়ের পিডিএফ আমি পাঠিয়ে দেবো। আপনি শুধু বইটা পড়ে দেখবেন যে কোন জায়গায় মতিউর রহমান রেন্টু ভুল বলেছে, এবং আজ পর্যন্ত মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের একটা লাইনকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পেরেছে কি না। যদি না হয় এবং ওইটাই যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনার চরিত্রকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে ওইটাই করতে হবে। সে 1986 সালে পরিকল্পিত ছাত্র হত্যাকাণ্ডের মাধ্যমে আপনার দেশে সে এরশাদকে চাপে ফেলে 100 কোটি টাকা বাগিয়েছে, নির্বাচনে গিয়েছে, আপনার কাগজে কলমে বিরোধী দল হয়েছে। 1990 সালে সে যেই কাজ করেছে, আরো অনেক ফিরিস্তি আছে, এরকম 100টা প্রমাণ সহ আমি উদাহরণ দিতে পারবো। কিন্তু আমি মতিউর রহমান রেন্টুর বইটাকে আপনাকে ফোকাস করতে চাচ্ছি, কারণ শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, আজকে মূর্তি ভাঙ্গার পদ্ধতি, এটি এক সুতায় গাঁথা। এগুলি পুরাতন পলিসি। বাংলাদেশের ইতিহাস সচেতন যারা না মানুষ, কারণ বাঙালি হলো, আমি নিজে বাঙালি হয়ে বাঙালি আমার বলতে হচ্ছে, বাঙালি হলো আত্মবোলার জাতি, বাঙালি হলো স্মৃতি ভ্রংশ জাতি, কারণ তাদের স্মৃতিতে কোনো জিনিস থাকে না, এই জায়গাতে থাকে না। এই জায়গাতে যদি থাকতো, তাহলে মনে করেন আপনার যে নূর হোসেনকে একটা মূর্তি বানানো হয়েছিল, গণতন্ত্র মুক্তি পাক নূর হোসেনকে করা হয়েছিল, এভরিবডি জানতো যে সে নূর হোসেনকে হত্যা করা হবে, পিছনে ব্যাকডোরে এভরিবডি নোজ হু আর দ্য প্লেয়ার্স ওভার দেয়ার, তারা জানে যে নূর হোসেনকে গুলি করা হবে। নূর হোসেন শুধু নিজে জানতো না, এবং আশেপাশের অন্যান্য সবাই কিন্তু এই জিনিসগুলি জানতো না। আমি বলবো যে আপনারা মতিউর রহমান রেন্টুর বইগুলি পড়ুন। মূর্তি যে ভাঙা হবে, এই টক শোটা যদি আপনি যে আয়োজন করেছেন, এটা যদি আপনি 3 দিন আগে বলতেন, তাহলে মূর্তি ভাঙার কথা আমি আগেই বলে দিতাম, নাম্বার 1। নাম্বার 2, যে কথাটা আমি আগে বলে দিচ্ছি, মূর্তি ভাঙার নাটক ফ্লপ হয়েছে, তো আপনি অচিরেই, কারণ এখন যে জাগরণ সৃষ্টি হয়েছে এটা হিতে বিপরীত হয়ে যাবে। এই জাগরণকে আপনার আলেম সমাজরা যে জাগরণ সৃষ্টি করতে যাচ্ছেন, আপনার বিএনপি তো সেই জায়গাতে মনে করেন পারতেছে না মামলা হামলার ভয়ে, কিন্তু মূর্তির ইস্যুতে কিন্তু সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে এই বিষয়টা তারা একটা বিহিত করবেন, একটা প্রতিবিধান করবেন। আলেম সমাজকে এখন ব্যাকফুটে ফেলার জন্য ওদের যে 2-1টা কৌশল ছিল, 1 নম্বর কৌশল ছিল মূর্তি ভাঙ্গা। মূর্তিটা কোথায় ভাঙ্গা হয়েছে? কুষ্টিয়াতে কে? হানিফের ভাই যে আছে, সে হলো এলাকার প্রতিষ্ঠিত সন্ত্রাসী। আমি জোর গলায় বলছি, প্রতিষ্ঠিত সন্ত্রাসী। হাসানুল হক, হাসানুল হক উনি তো এখানে আছে। ওরা যারা মনে করেন আপনার যারা
পাদপ্রদীপের নিচে চলে গেছিল। হানিফ মনে করেন আপনার কানাডাতে করোনা ভাইরাসের ভয়ে চলে আসছিল, আপনি জানেন। এখন রাজনীতিতে এসে অপান্ত হয়ে গেছিল। একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনার কুষ্টিয়াতেই মূর্তিটা ভঙ্গ করা হয়েছে। সেটা হলো, আর এখানে আপনি হাসান রহমতুল্লাহ যে বিষয়টা বলে নিয়ে আসছেন, সেটাও আমি মনে করি যে এই ধরনের কাজ করা মনে করেন আপনার ইনোরা করে থাকে, যে বিষয়গুলোকে নিয়ে আসার জন্য। আর ইনোরা কি কাজ করে, আপনারা ওই যে নির্বাচনের সময় যে শেখ হাসিনাকে ব্রিফিং করার জন্য বলতেছিল যে ইয়াতে ওই বুট ক্যান্ডের জালিয়াতি হয়েছে, এটাকে কিভাবে করার জন্য, এগুলো তো লাইভে আছে, ইউটিউবে গেলে আপনি ভিডিওগুলি দেখতে পাবেন। তো এরা মনে করেন এই কাজগুলি করতেছে। আমি লাস্টে কথাটা বলতেছি, এক লাইনে শেষ করে দিচ্ছি। মূর্তির বাঙ্গান নাটক মোটামুটি ভাবে ফ্লপ। কারণ যে পরিমাণে আপনার সোশ্যাল মিডিয়াতে এগুলি নিয়ে চলে আসছে, মূর্তি যাচ্ছে, লোকেরা যারা চুরি করে ভাঙতে যাচ্ছে এদিক সেদিক কোথাও তাকাচ্ছে না, সুন্দর করে উঠে যাচ্ছে, ব্যঙ্গে আবার অবলীলায় চলে আসছে। ওদের ভিতরে ভয় ভীতি বা পাহারার কোনো বিষয় ছিল না। কেউ যদি চুরি করে যদি কোনো কাজ করে, এটা এটা তাদের মধ্যে এটা হলো বডি ল্যাঙ্গুয়েজ একটা ছাপ থাকতো, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ক্যামেরা। আপনি বলবেন যে টিল্ট এন্ড জুম ক্যামেরা ইউজ করা হয়েছে, ওকে, টিল্ট এন্ড জুম ক্যামেরা হয়েছে, ক্যামেরার অ্যাঙ্গেল গুলোকে বিশ্লেষণ করা হোক, কারণ এখন প্রযুক্তি আছে। যে অ্যাঙ্গেলে ছিল, আবার যে অ্যাঙ্গেলে মোটর ভাঙতে ছিল, ওইগুলি ছিল, ওইগুলি পরিকল্পিত ভিডিও করা হয়েছে, ভিডিও করা হয়েছে। এগুলি আধুনিক সমাজ, তরুণ সমাজ এই প্রযুক্তিগুলির জ্ঞান রাখে, ওনারা ব্যাপকভাবে ফেসবুকে বিষয়গুলি নিয়ে আসছে বিদায় এখন এই নাটকটা ফ্লপ হয়েছে। কিন্তু জানেন আরেকটা কি হবে, আমি যে লাস্টের তৃতীয় পয়েন্টটা বলতেছিলাম, আরেকটা যে জিনিসটা হবে সেটা হলো আপনার এখন মাদ্রাসাতে বা মসজিদে কোনো ইমামদের পক্ষে র্যাপের ঘটনা ঘটবে বাংলাদেশে। আমি আপনাকে বলে দিচ্ছি এই জিনিসটা হবে, কারণ শেখ হাসিনার পদ্ধতি এটা বলে। কতগুলি মাদ্রাসা কেন্দ্রিক র্যাপের ঘটনা ঘটবে, আপনার ইসলামিক প্রতিষ্ঠানগুলি কেন্দ্রিক র্যাপের ঘটনা ঘটবে, যেগুলির কারণে হুজুরদেরকে এখন থামাইতে হবে, আলেম সমাজকে থামাইতে হবে। ওনাদেরকে যদি না থামানো যায়, চরিত্র যদি হনন না করা যায়, তাহলে মনে করেন শেখ হাসিনার পথ আর বাস দিয়ে আমরা একটা একটা করে যাইতে দিলাম আর কি। এবার আপনার প্রসঙ্গে এই যে আপনি ক্ষমতার কথা বললেন 1986 সালের বা মতিউর রহমান রেন্টুর বইয়ের মধ্যে তাও আছে যে পুলিশ অফিসারকে বাড়া করা হতো গুলি করার জন্য। এই বইটা আমি এয়ারপোর্ট থেকে কিনেছিলাম 2007 সালে মনে হয়, এয়ারপোর্টে নেমেই এই বইটা কিনেছিলাম। এরপরে এই বইটা ব্যান্ড হয়ে গেছে বাংলাদেশ থেকে। এই বইয়ে অনেক ইনফরমেশন আছে, কিন্তু এই যে আপনি বলেছেন যে আমিও বাঙালি আপনিও বাঙালি, কিন্তু আমরা মনে রাখি না। গত কয়েকটা আন্দোলন আপনারা বাংলাদেশের দেখেন যে আপনারা কোন আন্দোলনটা মনে রেখেছেন আর কোন আন্দোলনটা করেছেন শেষ, একটাও করেন নাই। ওই যে আপনি বলতেছেন, আপনার সাথে ডিসএগ্রি করবো যে এই মূর্তি ভাঙ্গার নাটক ফ্লপ হয় নাই, এটা কার্যকরী হবে। আমি আমার বক্তব্য আপনাকে বলতেছি কিভাবে হবে। বাট আমরা একটা একটা করে যাই। আমরা শুধু এই যে জঙ্গিবাদ নিয়ে যে আলোচনাটা করতেছিলাম, যে ধর্ম কিভাবে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, যে যারা ধার্মিক, যারা ইসলামিক, এরা জঙ্গিবাদের সাথে জড়িত, এই ব্যাপারটা বিশ্বকে কিভাবে দেখানো হয় আমাদের দেশে। কিন্তু এই জিনিসটা আমি বাংলাদেশের মানুষের জন্য বলতে চাই যে আপনারা ধর্মীয় যারা যার যার ধর্ম, আপনি হিন্দু হন মুসলমান হন কোনো বিষয় না, আপনার ধর্ম পালন করবেন, এটা দুনিয়ার কেউ আটকাতে পারবে না, আটকাতে পারেও নাই। এই যে মৌলবাদ বলে যে তকমা লাগাতো, এটা এখন দেখেন সারা বিশ্ব করোনায় সব মৌলবাদ শেষ। এখন কই, এখন এই জঙ্গি কোথায় গেল, আর তালেবান কোথায় গেল, আল কায়দা কোথায় গেল? সব কি করোনায় মাইরা খাইছে? না, এইটা একটা বানানো নাটক ছিল, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং পশ্চিমা বিশ্ব, ইউরোপিয়ান বিশ্ব সবাই এখন এই দিক থেকে সরে আসছে। এখন করোনা তাদের একটা নতুন জঙ্গিবাদ, বুঝছেন? করোনাকে এখন সামনে নিয়ে আসছে। এখন বিশ্বের কোথাও জঙ্গিবাদ নাই, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ, না না আপনি হাসবেন না, দুনিয়ার কোন দেশে জঙ্গিবাদ নাই, এখন কোনো যুদ্ধ নাই, কেউ জঙ্গিবাদের কথা বলে নাই। মনে হয় যে জঙ্গিবাদ মারা গেছে, আসলেই তাই। শুধু জীবিত আছে বাংলাদেশে, আর বাংলাদেশে কাজে লাগাইতেছে এইটা, বুঝছেন? জীবিত করা হইতেছে, মারা হইতেছে, কিন্তু সারা বিশ্ব থেকে জঙ্গিবাদ চলে গেলে বাংলাদেশ থেকে যায় নাই। বাংলাদেশ এই জঙ্গিবাদটা জীবিত রাখছে কি জন্য? ক্ষমতার জন্য। বাংলাদেশের এই দল পরে অন্য দল আসবে যখন, তাদের আর জঙ্গিবাদের দরকার হবে না, কারণ তারা জঙ্গিবাদের উপর ভর করে আসবে না।
যারা থাকতে চায় তারা জঙ্গিবাদের উপর ভর করে থাকতে চায়, আমাদের দেশকে, জাতিকে, আমাদের ধার্মিক মানুষদের জঙ্গি হিসাবে বিশ্বের কাছে পরিচিত করে তাদের ক্ষমতা ফাঁকাপুক্ত করতে চায়। এই জন্য আমাদের দেশের যে বদনাম হইতেছে, এইটা আমাদের সাধারণ মানুষকে, এই যে জনগণকে বোঝানোর জন্যই আজকের এই বিষয়টা, যে বাংলাদেশের মানুষ বিশ্বের দিকে তাকায় দেখেন যে দুনিয়ার কোথাও জঙ্গিবাদ নাই, বুঝছেন? দুনিয়ার কোথাও জঙ্গিবাদ নাই, এখন জঙ্গিবাদ শেষ। এই ব্যাপার নিয়ে কেউ মাথা কামাবেন না। আসেন এখন এই যে আমরা ভাস্কর্য বা মূর্তির যে বিষয়টা আপনি বলতেছেন যে ফ্লপ হবে না, এই কারণে, কারণ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, যা এই যে আপনি একটা বইয়ের কথা বললেন, এরা বইও পড়বে না, এরা ইতিহাসও ঘাটবে না, এদের নেতারা যা বলবে তাই অন্ধভাবে বিশ্বাস করবে, আর ওদের নেতাদের জন্য মারা যাবে। এই যে নূর হোসেনের বিষয়টা আপনি বলছেন, যে নূর হোসেনকে এইভাবে সাজানো হয়েছিল, এটা বলির ফাটা হিসাবে তাকে গুলি করে হত্যা করে এটা একটা গণতন্ত্রের সিম্বল বানানি হয়েছে, বুঝছেন? এইরকম আরো হবে, বর্তমান সময়েও হবে, এইরকম করবে তারা, বুঝছেন? আমাদের কাজ হলো, আমি এই যে আপনি বিএনপির ব্যাপারে আনতেছেন, আমি বিএনপির ব্যাপারেও আনবো না, আমি শুধু সাধারণ মানুষদের, যে তাদের জানমাল, তারা যে এই যে দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ, তার স্বাস্থ্য, তার খাদ্য, বাসস্থান, এই নিয়ে যারা হিমশিম খাচ্ছে, তাদের দিকে সরকার নজর দিতেছে না, রাজনীতিবিদ নজর দিতেছে এখানে না। এখানে এখানে আমার বক্তব্য আছে। আচ্ছা, এখানে বলেন। এখানে আমার বক্তব্য আছে। আপনার আহ ফরাসি দার্শনিক রুশো বলেছিলেন হ্যাঁ, যে প্রত্যেক জাতি তার যোগ্যতা অনুযায়ী নেতা পায়। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রত্যেক জাতি তার যোগ্যতা অনুযায়ী নেতা পায়। যে জাতি যতটা যোগ্য তাদের নেতৃত্ব এরকম আসবে। যদি মনে করেন আপনার সব বেড়ার ফাঁক দিয়ে কিছু গরু ছাগল ঢুকে যায়, যদি গরু ছাগল দু একটা ঢুকেও যায়, এগুলি পরবর্তীতে আবার আবার এগুলি ইয়াতে গোয়ালে সামলেই ফেলা হয়, সেটা আমি হয়তো উদাহরণ দিয়ে বলতে হবে না। সেটা কিন্তু বিশ্বের বড় বড় যারা ইয়াতে কিং মেকার, যারা মনে করেন আপনার পলিসি মেকার ইয়াতে গ্লোবাল পলিটিক্সে, ওইসব দেশে মনে করেন আপনার যেই দেশ যতটুকু যোগ্য সেই দেশে মনে করেন আপনার। আপনি দেখেন জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেল আপনার লাস্ট মোর দেন 15 ইয়ার্স শি ইজ ইন পাওয়ার, সেখানে সে ইয়া করে যাচ্ছে। তো জার্মানি ডিজার্ভ করে অ্যাঙ্গেলা মার্কেলের মতো একটা নেতৃত্ব। হ্যাঁ, তারপর আপনার আমেরিকা ডিজার্ভ করে বারাক ওবামার মতো একটা নেতৃত্ব। এই জন্য বারাক ওবামা আর একটা শেডো জো বাইডেন কে আমেরিকা পুনর্বার চেয়েছে বলেই এসেছে। আদারওয়াইজ মনে করেন আপনার এই নির্বাচনের আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিভক্ত নির্বাচন যেটা আমরা দেখলাম, যে সেখানে জো বাইডেন আসতো না, কারণ শেষ পর্যন্ত এখানকার মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেনি। হ্যাঁ, তো এটা হলো এখানকার মানুষ, আমেরিকার মানুষের যোগ্যতা, এটা হলো জার্মান পিপলের যোগ্যতা। আমি এক একটা দেশে যাচ্ছি না আপনার। তো আপনার আমাদের দেশের যোগ্যতা হলো, আমাদের দেশের মানুষের যোগ্যতা হলো আমরা ওইরকম, আমরা যেরকম যোগ্য লোক আমরা ওইরকমই আমরা নেতৃত্ব পাই। আর যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন যে আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তনের সচেষ্ট হয়। হ্যাঁ, সত্যিকার অর্থে আপনার বাঙালি জাতিটা হলো একটা আফসোস করার মতো একটা জাতি। অনেক পটেনশিয়ালিটি ছিল, অনেক কিছু ছিল, শুধুমাত্র সঠিক বুঝ শক্তির অভাবে। আমি বলবো, অনেকে হয়তো বলবেন যে ইয়াতে অন্তরে অনেক আঘাত নিয়ে অনেক গবেষণা করার পরে এই কথাগুলি আজকে বলতে যাচ্ছি আর কি। যে আপনার দেখেন যে পলাশির পলাশির ময়দান থেকে শুরু করে যতগুলি যে ব্রিটিশ সৈন্য ছিল, হ্যাঁ, ঐতিহাসিকরা লিখেছেন, আপনাদের সবার মুখ থেকে আমরা শুনে এসেছি যে একটা যে সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয়, যতগুলো মানুষ তামসা দেখতেছিল, ওই লোকেরা যদি একটা করে ইট নিক্ষেপ করতো তাহলে ব্রিটিশ বাহিনী আপনার এখান থেকে পালিয়ে যেতে বাধ্য ছিল। হ্যাঁ, আসলে এটা আমরা আমাদের সঠিক সময় আমরা সঠিক সিদ্ধান্ত আমরা কখনো নিতে পারি না। হ্যাঁ, আপনার আমি বলবো না যে বাংলাদেশি বিগত সরকারগুলির কারো কোনো ভুল নেই, সে কথা আমি বলবো না। বিএনপি খালেদা জিয়ার সরকারের কোনো ভুল ছিল না, সে কথা বলবো না। খালেদা জিয়ার সরকারের আপনার কিছু ভুল ছিল, সেই ভুলগুলি আপনার 2000 সালে যখন আবার পুনরায় ক্ষমতায় আসলো অনেকগুলি সংশোধন হয়েছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি কে মন্দের ভালো সরকার আপনাকে বলতেই হবে। হ্যাঁ, বিএনপি কে মন্দের ভালো সরকার আপনাকে বলতে হবে। কারণ কি, আমি একটা জিনিস ছাত্র জীবন থেকে প্রায় সময় বলতাম, আমার বন্ধুরা আমার সাথে অনেক সময় আপনার ইয়া করতে যে ও কি বলে, আমি বলতাম এরকম কি, তো দেখি জানোস বিএনপি চুরি করলে দেশের উন্নতি হয়। হ্যাঁ, বাট তুই কি বলিস,
যে বিএনপি চুরি করলে দেশের উন্নতি হয়, এটা কেমনে? হ্যাঁ, বিএনপি, কারণ বিএনপি পলিটিশিয়ান, এখানে কোনো মৌলিক কোনো পলিটিশিয়ান বিএনপিতে নাই। হাতে গোনা দুইজনকে বাদ দিয়ে যদি ধরেন, বিএনপি আপনার এখন যখন থেকে সে জাগ দল থেকে শুরু করে জাতীয়তাবাদী দল যখন আসছে, সেখানে আপনার মৌলিক পলিটিশিয়ান ছিল না। জিয়া রহমান সাহেব উনি নিজে আপনার দেশপ্রেমিক লোক ছিলেন, বিচক্ষণ লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে লোকদেরকে নিয়ে এসেছেন যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তরুণ, আপনার ডাক্তার, সাংবাদিক, ওনাদের সমন্বয়ে উনি জাগ দল গঠন করেছিলেন। হ্যাঁ, তো আসলে সত্যিকার অর্থে স্বল্প সময়ের ভিতরে একটা ইজম তৈরি করার জন্য বা একটা ওই যে ন্যাশনালিজমের যে একটা তৈরি করার জন্য যতটুকু সময় আসলে জিয়া রহমান সাহেব পান নাই, সীমিত সময় আসলে যে বিএনপির আসলে রাজনৈতিক ঘটনাটা সে উক্ত হয় নাই। আমি যেটা বলতেছিলাম যে বিএনপি দুর্নীতি করলেও বন্ধু বান্ধবদেরকে যেটা ইউনিভার্সিটিতে বলতাম আর কি, যে কেন উন্নতি হয়, কারণ এরা হলো শিল্পপতি। এই দেখেন আপনার বিএনপি, আমি নাম নেব না, বড় বড় শিল্পপতি জানেন বিএনপি শিল্পপতিরা, ওরা করছে কি, চুরি করছে। হ্যাঁ, ফ্রাঙ্ক, এরা দুর্নীতি করেছে। বড় বড় শিল্পপতির বিএনপির, যারা বিএনপির ক্ষমতা যখন ছিল, এরা সুবিধা নিতে দুর্নীতি করেছে। করেছে কি, একটা জায়গায় 5টা শিল্প কারখানা করেছে। হ্যাঁ, একটা জায়গায় 5টা সে গার্মেন্টস করেছে। ফরেন রেমিটেন্স এসেছে। দেশের মনে করেন আপনার বৈদেশিক আমদানি, মনে করেন আপনার ইয়াতে আমদানি নির্ভরতা কমে গেছে। কারণ অনেক আপনি আমি নাম বলছি না, শুধু এতটুকু বলবো আর কি, যে আপনার এই বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিএনপি নেতৃত্বাধীন যারা মালিক আর কি, লোকেরা যারা মালিক, তারা করেছে বিভিন্ন একটা দেশেই করেছে। প্রকারান্তরে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর আওয়ামী লীগের মনে করেন যারা বিভিন্নদেরকে যারা দেখেন, দুর্নীতি সবগুলি খারাপ, তারপর আমি মন্দের ভালো কেন বলি আর কি, এরা করে কি আপনি দেখেন যে সুইস ব্যাংকে গত 10-12 বছরে প্রায় 13-14 লক্ষ কোটি টাকা, 13-14 লক্ষ কোটি টাকা আপনি এরকম পদ্মা ব্রিজের মতো 20-25 ব্রিজ আপনি বানাতে পারবেন। হ্যাঁ, আপনার বাংলাদেশের জাতীয় বাজেটের মনে করেন আপনার কিনা বলে ওই 10 বছরে আপনার বাজেটের আপনি নতুন বাজেট ঘোষণা করতে পারবেন। সেই পরিমাণ টাকা মনে করেন বিদেশে লুটপাট হয়েছে, টাকা জানে ডলার গিয়েছে, আপনি আমি বিদেশে যে রেমিটেন্স পাঠিয়ে দিয়ে থাকি, কারণ বাংলাদেশের আয়ের মূল উৎস এগুলো মনে করেন ফরেন রেমিটেন্স। আমরা ডলার এখান থেকে পাঠাচ্ছি, আমরা ইউরো পাঠাচ্ছি, ওইগুলিকে মনে করেন আবার এই চুরের দল সুইস ব্যাংকে মনে করে পাঠিয়ে দিচ্ছে। ওরা, কারণ ওরা হলো ব্যবসায়ী না, ওরা হলো লুটেরার দল। এই জন্য শেখ মুজিব নিজেই আক্ষেপ করে বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খনি, লোহার খনি, আর আমি পেলাম চুরের খনি। হ্যাঁ, এগুলো হলো লুটেরার দল। এই লুটেরার অর্থনীতির কারণে একদম মরতে বসেছে এখন পরিমাণে। এখন অর্থনীতিতে শুধু টিকে আছে কেন জানেন? করোনার সময় আপনার অনেকে যারা বিদেশে আছে, বিশেষ করে বাংলাদেশের, আমরা যদি আপনি আমেরিকাতে আছেন, অনেকে আপনার ইউরোপে আছে, কিন্তু কেউ মনে কিছু নেবেন না, আমাদের চেয়ে অনেক বেশি টাকা আপনার মিডল ইস্ট থেকে আপনার ইয়াতে যায়, বাংলাদেশে রেমিটেন্সে। বাংলাদেশের সবচেয়ে বড় যোগানদাতা হলো সৌদি প্রবাসী, আমিরাত প্রবাসী। হ্যাঁ, ওনারা সবচেয়ে বেশি যোগানদাতা। আমারও নয়, আমরা আমেরিকা অনেক ধনী রাষ্ট্র হলেও আমরা, আমাদের এখানে সম্মান বেশি হলো না, কারণ সংখ্যায় আপনার লাখ লাখ লোক মনে করেন আপনার এখানে ইয়াতে মিডল ইস্টে আছে, ওইখান থেকে বেশি যায়। তো ওইখানে মনে করেন আপনার, যেহেতু লোকেরা ওদের অনেকের আকামা শেষ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক নিরাপত্তার জন্য তারা টাকাটা দেশে পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ সাডেন ইনফ্লেশন। এরপরে কিন্তু আপনার ফোটা বন্ধ হয়ে যাবে। এই সাডেন ইনফ্লেশন, এরপরে মনে করেন আপনার ক্ষমতা ছাইরা পালায় যাওয়ার কোনো উপায় থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হইলো আপনার সেনাবাহিনীর ভিতরে কি চলতেছে, এটা সচেতন মানুষ সবাই জানে। এভরিবডি নোস হোয়াট ইজ গোয়িং ইনসাইড আপনার ইয়াতে। তো সেখানে সেনাবাহিনীকে বিভিন্ন রকম শেখ হাসিনা বিভিন্ন ওয়াজ নসিহত কি ভাষায় বলতেছেন, কেন বলতেছেন, ওই নো, আমরা সেটার অর্থ বুঝি। আমি আসতেছি আপনার কাছে সেনাবাহিনীর ব্যাপারে। এখন তো বাংলাদেশে যে সেনাবাহিনী, এর জন্য আপনাকে আটকালাম এইখানে। এখন বাংলাদেশে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, আগে তো আমরা জানতাম যে এরা 2-3টা বাহিনী, আলাদা আলাদা বাহিনী। আপনি কি আছেন? মনে হইতেছে আমাদের বাংলাদেশের যে কয়েকটা বাহিনী আছে, এগুলা এখন সব সরকারি বাহিনী। আগে তো আমরা জানতাম এগুলা রাষ্ট্রের বাহিনী না, এগুলা এখন সব সরকারের বাহিনী। কারণ আগে হ্যাঁ, আগে এইভাবে কোনো বাহিনী সরাসরি কোনো সরকারের পক্ষপাতিত্ব করতো না, বা তাদের পক্ষে এসে যে বুট ভালো হয়েছে, এই ভালো হয়েছে বলতো না। কিন্তু এখন আপনারা দেখতেছেন যে সেনাবাহিনীও আইসা যে এই বুটটা ভালো হয়েছে, এই দল ভালো, এই নেত্রী ভালো, এইসব বলে। পুলিশের লোকেরাও সরাসরি রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। আমরা এক সেকেন্ডের জন্য আপনাকে শুধু আমি থামিয়ে দিচ্ছি জায়গাতে। আপনি পাশাপাশি দেখুন, বাংলাদেশের নির্বাচনের পরে
আপনার ওই যে ওই সন্ত্রাসীদের ভাই আজিজ, হ্যাঁ, জোসেফ ওই হ্যাঁ, ভাই সন্ত্রাসী মৃত্যুদণ্ড তো সবাই জানেন। হ্যাঁ, আপনার আজিজ সেনাপ্রধান হওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জি, সন্ত্রাসী পরিবারের সন্তান আজিজ। তো সে বলল কি যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, হ্যাঁ, এটা হলো কে বলেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বলেছে এটা। আর আপনার ওই আমেরিকার প্রেক্ষাপটে আপনার সেটা দেখেন যে আমেরিকার সেনাপ্রধান আপনার সেটা কি বললেন, হ্যাঁ, যে উক্তিটা যেটা যেটা বলেছেন যে আমরা কোনো এম্পেরর কোনো ডিক্টেটরের জন্য নয়, আমরা বরং দেশের দেশের গণতন্ত্র সংবিধানের জন্য। সংবিধানকে দেশের কনস্টিটিউশনকে সমুন্নত রাখার জন্য আমরা শপথ নিয়েছি, কারো কথা শোনার জন্য নয়। তো এখানে উনি কি বলেছেন? এভরিবডি নোস, হ্যাঁ, এভরিবডি নোস। এটার মিনিংটা কি, বিহাইন্ড মিনিংটা কি? আর বাংলাদেশে কি বলেছে? যে সবচেয়ে ভালো নির্বাচন আচ্ছা, হয়েছে যে কোনো সময়। আরেকটা ব্যাপার নিয়ে আসতেছি, আমরা শর্ট করে বলবো, অনেকে হয়তো ধৈর্য ধরে শুনতেছেন না বা শুনতে শুনতে হবে, চান না। শুনতে হবে। বাংলাদেশের ইতিহাসে টিভিতে আপনার বলতে দিতে বলতে দেওয়া হয় না। বাংলাদেশে অনেকে সাহস করে বলে না। হ্যাঁ, কিন্তু আমরা বলছি আমাদের আমাদের কোনো নাম দাম নেই। আমি না, দর্শকদেরকে বলতে চাই আমরা কোনো আমাদের কোনো নাম রাজনীতিও দাম করি না। নেই। আমাদের নাম দামের জন্যও করি না। আমাদের ভিডিওগুলি তথ্যভিত্তিক, যে কথাগুলি বলছি তথ্যভিত্তিক, এগুলি পর্যালোচনা করে দেখবেন। ঢালাও ভাবে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই, কারণ আমরা স্টাডি করে এবং সত্য ইতিহাস আপনাদেরকে জানানোর জন্যই আসছি। আমি আবারও বলবো, মতিউর রহমান বইয়ের রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের কোন লাইন ভুল সেটা আগে প্রমাণ করুন। আচ্ছা, এখন যে একটা ব্যাপার নিয়ে আসতেছি, আহ, আপনি একটু আগে বলেছেন আওয়ামী লীগ বিএনপির মানে কম্পারিজন বলেছেন যে বিএনপি মন্দের ভালো, কিন্তু আপনি কি মনে করেন, আমি শর্ট কোয়েশ্চন জিজ্ঞাইতেছি, পরে আপনাকে সময় দিব, শিওর। যে বাংলাদেশে আপনি কি মনে করেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র? গণতান্ত্রিক ভিতটা বাংলাদেশে আসলে সেটা হওয়ার কোনো সুযোগই হয় নাই। কারণ প্রথম থেকেই যে আহ, একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের একটা প্রত্যাশা থাকে, কিন্তু বাংলাদেশে আপনার এটাকে আহ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে মনে করেন আপনার দেশে ওরা বিপুল সংখ্যক অরাজকতা হয়েছে, ওই জিনিসগুলি কিন্তু একটা দেশপ্রেমিক জাতির কাছ থেকে আশা করা যায় না। সেখানে আমরা যে যত কথাই বলেন না কেন, সেখানে কিন্তু আমাদের কোনো মুখ নেই। আপনি রক্ষী বাহিনীকে দোষ দিবেন, শেখ মুজিবের শাসনকে দোষ দিবেন, আপনার আবহাওয়া মুক্তিযোদ্ধা ছিল, আপনাদের হাতে অস্ত্র ছিল, আপনার অস্ত্র এগুলি নিয়ে বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে, আপনি একটা জিনিস যদি আত্মজিজ্ঞাসা করা হয়, আজকের সময় এসেছে আমাদেরকে আত্মজিজ্ঞাসা করা যে আসলে জাতি হিসেবে আমরা কি, যে কোন দেশ আপনার এত কষ্ট করে স্বাধীনতা লাভ করার পরে নিজের দেশের ভিতরে এই দেশ একটা শত্রু মাত্র বিদায় করলাম, নিজের দেশের ভিতরে এত হানাহানি, চুরি ডাকাতি, সন্ত্রাস রাহাজানি শুরু করে দেয়? কোন দেশে সেটা হয়েছে? কোন দেশে সেটা হয়েছে? আপনি বিবেককে প্রশ্ন করেন। খালি গান লিখবেন না যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, কারণ তুমি সকল দেশের রানী সে যে আমার জন্ম, এগুলি বুলশিট। সিম্পলি আমি বলবো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলি সিম্পলি বুলশিট। সেই দেশপ্রেমের পরাকাষ্ঠা, হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখাতে পারিনি। শুধুমাত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের যে দায়িত্ববোধটা ছিল, এই কারণে দেশটা স্বাধীন হয়েছে, সাধারণ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধ পরবর্তীতে সত্যিকার অর্থে কোনো দেশপ্রেমের স্বাক্ষর দেশের বৃহত্তর জনগোষ্ঠী রাখতে পেরেছে, এরকম কিন্তু আমাদের ইতিহাস করে দেখা যায় না। তাহলে আজও দেখা যায় না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই দেশ গণতন্ত্র, ডেমোক্রেসির মুখও দেখে নাই আজ পর্যন্ত? জি না, কখনো না, কখনো যদি না। এখানে আমি দুইটা কথা বলি, যে এই প্রজন্মের যাদের বয়স 18-20 বছর, যারা প্রযুক্তি হাতে নিয়ে এখন সারা বিশ্ব তাদের হাতের মুঠোয় দেখতে পায়, জানতে হুম, চায়, হুম, কিন্তু অরিজিনাল যে ইতিহাসটা বাংলাদেশের ওরা হুম, অনেকেই জানে না, বা এগুলা দেখার সময় নাই। এমন ভাবে বিজি করে দেওয়া হয়েছে, ছাত্র বলেন আর মানুষ বলেন, যে তার নিজের যে আত্মশুদ্ধির জন্য বা আত্মপরিচয়টা কি এই দেশের, সে সম্বন্ধেও জানতে চায় না। যদি বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে হয়, তাহলে একটা জিনিস ভাবেন, যে এখানে হয়তো যারা বিএনপির আছেন, আওয়ামী লীগের আছেন, অনেকের দুঃখ লাগতে পারে, কিন্তু সত্য কথা, আমি কোনো স্বার্থের জন্য বলতেছি না, এক্স্যাক্টলি, বাংলাদেশের জন্মের পর থেকে এই দুই দল বাংলাদেশকে বেশিরভাগ সময় শাসন করেছে, এক্স্যাক্টলি। কিন্তু এই দুই পরিবারের বাইরে আজ পর্যন্ত বাংলাদেশে কি এমন লোক নাই? বিশ্বের বিভিন্ন দেশে, এই যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
যে নতুন ভাইস প্রেসিডেন্ট হবে কামেলা হ্যারিসন, হ্যাঁ, তাকেও হ্যাঁ, পড়িয়েছেন ডক্টর হ্যাঁ। কামাল হোসেন। এই ধরনের ব্যক্তিও বাংলাদেশে আছে, ডক্টর কামাল হোসেন বা এরকম হাজারো হাজারো শিক্ষিত লোক রাজনীতিবিদ আছেন। কিন্তু আজ পর্যন্ত এই দুই পরিবারের বিরুদ্ধে একটা লোকও কোনো একটা সম্মেলনে দাঁড়ায় নাই যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান হব, আমি বিএনপির চেয়ারম্যান হব। তারা এই দুই নেত্রী বা ওই তাদের পরিবারের সদস্য ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশে একটা লোকও কি তাদের চেয়ে যোগ্য নিজেকে মনে করে নাই। এত হীনমন্য জাতি আমরা কিভাবে, এই এই ব্যাপারটা আমি ভাবতেও পারি না। কি বাংলাদেশে একটা লোকও নাই যে খালেদা জিয়া থেকে বা শেখ হাসিনার থেকে ভালো বুঝে যে সে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান হতে পারে, সে বিএনপির চেয়ারম্যান হতে পারে? কেন নয়? কারণ এই এই যে একটা রাজকীয় গণ্ডির ভিতর থেকে বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র বেরিয়ে আসতে পারে নাই। এর জন্যই হয়তো আমাদের এই সমস্যা। আপনার আপনার মতামত? এটার মূল কারণটা কি জানেন? যে আমাদের আহ, আহ, গণতান্ত্রিক ভাবে আমাদের প্রজন্মগুলিকে ওইভাবে শিক্ষিত করে তোলা হয়নি, গণতান্ত্রিক ভাবে শিক্ষিত করে তোলা হয়নি। আপনার অনেক জিনিসগুলি অনেকে আপনার সব জায়গায় বলতে পারেন না রাজনৈতিক স্বার্থে। অনেক, আমি বলবো না যে আমার বাংলাদেশের রাজনীতিতে আমার আপনার সীমিত সম্পৃক্ততা বা সীমিত অভিজ্ঞতার মধ্যে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে সজ্জন ব্যক্তি বা দেশকে পছন্দ করেন না, দেশপ্রেম নেই এরকম ব্যক্তি যে নেই তা কিন্তু না, ওনাদের সংখ্যাও আছে। কিন্তু আমাদের দেশের যে রাজনীতির যেভাবে নেতা হতে হয়, যেভাবে ক্লাস্টার ভিত্তিক উপরে আসতে হয়, গ্রুপিং করতে হয়, লবিং করতে হয়, হ্যাঁ, এই কারণে মনে করেন আপনার সত্যিকার ভালো লোকগুলি সেখানে উপরে আসতে পারে না। কারণ আপনার একদম শুরু থেকে শুরু করে বিভিন্ন কমিটির পদের জন্য পেশি শক্তি দেখাতে হয়, টাকা দেখাইতে হয়, এবং প্রত্যেক রাজনৈতিক দলের মনে করেন আপনার কাঠামোগুলি মনে করেন আপনার ওইভাবে আপনার স্থাপন করা আছে। এটা কারণ কি জানেন? আসলে আমাদের দেশের মানুষ নীতিগত ভাবে, হ্যাঁ, সবলের আধিপত্যকে অধীনে থাকতে পছন্দ করে। আই মিন একটা একটা সর্দার প্রথা বিশ্বাস করে, যে সর্দার সর্দার প্রথা যে ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি মনে করেন আপনি শুধু রাজনীতিবিদদেরকে দোষ দেবেন না, হ্যাঁ, আপনি সেরকম পলিটিক্যাল স্পেস আপনি ক্রিয়েট করছেন না। আপনি যখন দেখবেন, আপনি যদি, আমি একদম বলবো গ্রাসরুট লেগে থাকবো, আমি সমস্ত ছাত্র সেই হিসেবে একদম একদম সামাজিক উদাহরণই আপনাকে আমি দেবো। গ্রাসরুট থেকে আপনাকে বলবো যে একটা ইউনিয়নে যদি আপনি যদি তাকান, ওই ইউনিয়নে যদি মনে করেন আপনি ধরেন যে আপনি সেখানে আওয়ামী লীগ বা বিএনপি, সেখানে আপনি সভাপতি বানাবেন, কাকে বানাবেন? যে ওইখানে সবচেয়ে প্রভাবশালী, যার পুষ্টিগত পেশি শক্তি যে যারা আছে, টাকা আছে, তাকে বানাবেন। আপনি একটা ইউনিয়নে, বাংলাদেশের একটা ইউনিয়নে দেখাতে পারবেন যে নর্মাল একটা সামান্য একটা স্কুল মাস্টার, তার কোনো ওইরকম কিছু নাই, কিন্তু লোকটা খুব সৎ, হ্যাঁ, সৎ, ভালো কথা বলে, বা লোকটা খুব ধার্মিক, ভালো কথা বলে, যে ধর্মের হোক না কেন, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের আমি ইয়া করে বলতেছি না, পলিটিক্স এর ইয়াতে আছে, যে এরকম কেউ লোক নাই। আপনি বাংলাদেশে যে আপনার এতগুলি ইউনিয়ন পরিষদ আছে, কতটা পরিষদে আপনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বা ইউনিয়ন বিএনপির সভাপতি আপনার এরকম ভালো লোক, সৎ লোক, দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু আপনার তার পেশি শক্তি নাই, তার পয়সা নাই, আপনি বানিয়েছেন? বানান নাই, আপনার দুষ্ট জনগণের। আমি বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে আমি অন্যদেরকে অত বেশি দোষ দেই না। বাংলাদেশের আত্মসমালোচনার সময় এসেছে। বাংলাদেশের মেইন দোষ হলো বাংলাদেশের জনগণের, কারণ বাংলাদেশের জনগণ তারা নিজেদের ভালো চায় না। কারণ হলো বাংলাদেশের জনগণ তারা নিজেদের ভালো চায় না। 50 টাকা কেন? আমার এই কথা বলতে কোনো কোনো দ্বিধা নেই। 50 টাকা দিলে আপনার ভোট দেন না? 20 টাকা দিলে চা খাওয়ালে একটা ভোট দেন না? ভোটের আগে পিঠে হাত দিলে আরে অমুক সাপ তো, হ্যাঁ, আমার পিঠে হাত দিছে, ভোট দেন না? আরে ভাই কেমন আছেন, হাত মিলাইছেন, ভোট দেন না? ইউ আর সাচ এ স্টুপিড পিপল। হ্যাঁ, ইউ আর সাচ এ স্টুপিড পিপল। 50 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে মনে করেন আপনার আপনার ভোটকে বিক্রি করে দিচ্ছেন। আপনি পিঠে হাত দিচ্ছেন, আপনার ভোটকে বিক্রি করে দিচ্ছেন। আপনি ইয়া করার জন্য মনে করেন আপনি শুধু শুধু ধামা ধরছেন মনে করেন আপনার এলাকাতে। কেন? আপনার কি নিজের একটা নীতি নৈতিকতা বোধ নেই? হ্যাঁ, আমি আপনার অ্যাপার্ট ফ্রম আমেরিকা দুনিয়ার অনেকগুলি দেশ দেখার আমার সুযোগ হয়েছে, অনেকগুলি, হ্যাঁ, ওয়াইড রেঞ্জ অফ কান্ট্রি। এমন অনেক দেশে দেখেছি। আমি কমপক্ষে দুনিয়ার 7 থেকে 8টা দেশের আপনার ইয়াতে কিনা বলে নির্বাচনের দিন আমি ওইসব দেশে আমি ছিলাম, বুঝতে পারিনি যে দেশে নির্বাচন চলতেছে। অনেক দেশের সরকার ফল ডাউন করছে আগের রাত্রে, পরের রাত্রে পত্রিকা দেখে পড়তে হয়েছে ওকে গভর্নমেন্ট ফল ডাউন করছে। হ্যাঁ, আপনার কন্ডিশন মনে করেন এরকম। হ্যাঁ, যে আমাদের দেশের মানুষ শুধু চায়ের দোকানে যাবেন, ওরে বাবারে, জিয়া মুজিব খালেদা জিয়া শেখ হাসিনা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ভোটের সময়
20 টাকা যে দিবে তাকে মনে করেন ভোট দিবেন। নো নো, পরিবর্তন এভাবে আসবে না। আপনি যদি সৎ লোক সিলেক্ট করতে ব্যর্থ হন, হ্যাঁ, আপনার সমাজে পরিবর্তন আসবে না। আপনি যোগ্য নেতাকে সিলেক্ট করতে হবে, যোগ্য নেতা আপনাকে পথ দেখাবে। অন্য কথায় যদি ঘুরাই যদি বলি, আপনি নেতাকে পথ দেখাবেন, আপনিও তাকেই নেতা বানাবেন যে আপনার কথা বলবে। আপনি চুরকে নেতা বানান, আপনি বদমাইশকে নেতা বানান, যে মনে করেন আপনার ভোট কেন্দ্রে মনে করেন আপনার দখল করে, যে নারী নির্যাতন করে, যে ঘুষ খায়, যে মনে করেন আপনার দুর্নীতি করে, লুটপাট করে, তাকে আপনি ভোট দেন। আপনি পরিবর্তনটা কিভাবে আশা করবেন? নাম্বার 1। নাম্বার 2 হলো মনে করেন আপনার, আমি তরুণ সমাজের মধ্যে, আমি দেশ থেকে আসার আগে যে অবস্থাটা দেখে এসেছি, তরুণ সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় এতটা নিচে নেমে গেছে যে নর্মালি মনে করেন আপনার একটু বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, একটু খাবার দেওয়া হচ্ছে, মিছিলে চলে যাচ্ছে। তাদের সেই মেধা আছে, তাদের সেই যোগ্যতা আছে, হাতে হাতে ফোন আছে, একটা দেশের ইতিহাস জানতে পারে, একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি জানতে পারে, বিশ্বের অন্য জায়গায় কি হচ্ছে এগুলি জানতে পারে। আপনি সেই পরিবর্তন করে নিতে হবে। আপনি ফেসবুক পাচ্ছেন, ফেসবুক থেকে ভালো জিনিসগুলি নিচ্ছেন না, আপনি খারাপ ভাবে প্রযুক্তিকে আপনি ইউজ করতেছেন। হ্যাঁ আপনি মোবাইলে ক্যামেরা পাচ্ছেন, আমি তরুণ সমাজের উদ্দেশ্যে বলতে চাই, মোবাইলে আপনারা ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরা পাওয়ার পরে কি হচ্ছেন, যে সবচেয়ে বাজে কাজগুলি করছেন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বাজে কাজগুলি করছেন। যার মনে করেন আপনি ছবি তুলছেন, আপনি নিজেকে শুরু করে দিচ্ছেন। 2 দিন আগে যার সাথে আপনার সম্পর্ক ছিল, তার আপনার নোট ছবি মনে করেন আপনি ভিডিও ছেড়ে দিতে আপনি চিন্তা করছেন না, বুঝতে পারতেছেন না যে এর মাধ্যমে আপনি নিজেকে কত নিকৃষ্টতম জায়গায় আপনি নিচে নামে যাচ্ছেন। এই আত্মশুদ্ধিগুলি কিন্তু তরুণদের মধ্যে আসতে হবে, রাজনৈতিক সচেতনতা আসতে হবে, সত্যিকার অর্থে দেশপ্রেম আসতে হবে, দেশের পণ্যের দিকে মনে করেন আপনাদের যুক্ত হবে, তারপরে পরিবর্তন আসবে। পরিবর্তন এমন জিনিস নয়, পরিবর্তন কখনো উপর থেকে আসে না, পরিবর্তন ভিতর থেকে আসতে হয়। এটা ইনসাইড থেকে পরিবর্তন আসতে হয়। কিন্তু বাংলাদেশে ইনসাইড থেকে পরিবর্তন আসার মতো যে শিক্ষা ব্যবস্থা, যে ধরন, এগুলি মনে করেন আদৌ মনে করেন বাস্তবতা নেই। সেই মনে করেন আপনার যে শিক্ষা ব্যবস্থা, আর এখন মনে করেন আপনার গিনিপিগ বানাচ্ছে পাঠ্যপুস্তক, পুরো নিজেরাই জানে না পোলাপানদের কি শেখায়, পোলাপানদের কি পরীক্ষা, 2 মাস পরে পরীক্ষা, প্রশ্নপত্রের ধরন কি হবে ছাত্ররা জানে না। হ্যাঁ, ছাত্ররা জানে না। আপনারা কেন, আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যান, ওইসব দেশে আপনারা আমেরিকাতে আসেন, ইংল্যান্ডে আসেন, জার্মানিতে যান, আপনি সিঙ্গাপুরে যান, আপনার মনে করেন অস্ট্রেলিয়াতে যান, নিউজিল্যান্ডে যান, শিক্ষা ব্যবস্থা দেখেন, হাউ টু চেঞ্জ না না, সোসাইটি। তারা যাইতেছে তো ঘাস কাটা শিখতে যাইতেছে, ঘাস কিভাবে ফলানো যাইতেছে এইগুলা শিখতে যাইতেছে, এরপরে মিড ডে লাঞ্চ কিভাবে খিচুড়ি বানাইতে, এইসব যাইতেছে না, যাইতেছে। তাই আপনি তো কি বলেন, তারা শিখতেছে? ওইসব চুরচুরটাদেরকে আপনি নেতা বানাবেন, ওইসব চুরচুরটাদেরকে মনে করেন আপনার এখন বলবে যে ভাস্কর্যের স্বাস্থ্যমন্ত্রী দেখছেন আপনার ওই যে কিনা বলে ওই যে জাহিদ মালিক, হ্যাঁ হ্যাঁ আমি তারা ইয়াতে মনে করেন আপনার জাহেল বলি আর কি। হ্যাঁ, ওই মনে করেন আপনার জাহেল মনে করেন মূর্খ আর কি। দেখেন এখন বাংলাদেশে ভাস্কর্য হবে, করোনার চাপটা কিন্তু বাদ, সে এখন ভাস্কর্যের ব্যাপারে খুব সচেতন। কারণ কি, সে স্বাস্থ্য অধিদপ্তরে যে লুটপাট গুলো হয়েছে, সে নাসিম থেকে লুটপাট গুলি আপনি আপনাদের চ্যানেলগুলি যদি দেখেন, মানে আমি ওনাদের যারা এখানে আওয়ামী লীগের লোকেরা শুনছেন বা শুনবেন আর কি, ধৈর্য করে কতজন শুনবেন, আই ডোন্ট নো ইভেন আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আপনার এই যে মাছরাঙ্গা চ্যানেলের আপনার অনুসন্ধিত আপনি প্রতিবেদন দেখবেন যে নাসিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল, লোক মারা গেছে, আমাদের আরেকটা ইয়ে হলো যে মারা গেলে তার কিছু বলা যাবে না, সে সব ফেরাস্ত হয়ে গেছে, সে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কথা চলে যাবে। বান্দার হক যাদেরকে মনে করেন আপনি নষ্ট করে দিয়ে গেছেন, ওই বিষয়গুলি আপনাকে দেখতে হবে, ওইভাবে মনে করেন আপনার ইয়া হবে না। মাছরাঙ্গা টেলিভিশনে মনে করেন আপনার নাসিমের শত শত কোটি টাকা লুটপাটের মনে করেন আপনার বিষয় আছে, সাংবাদিকরা গিয়েছে, ক্ষুদা পয়েন্টে অনুসন্ধিত আপনার প্রতিবেদন আছে, ওইগুলি আপনি দেখে নেন। ওইগুলির থেকে ধারাবাহিকতায় জাহিদ মালিক যখন আসছে, কি রকমের মনে করেন আপনার দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেট বাণিজ্য, আপনার 26 লাখ টাকা দিয়ে হসপিটালের পর্দা অ্যাপারেটাস কেনার জন্য মনে করেন একজন ভদ্রলোক, সজ্জন লোক, কয়দিন আপনি কিছুদিন পরে রিটায়ার হয়ে যাবেন, ওই লোককে মনে করেন আপনার মুষ্টি করে পাঠাই দেওয়া হলো আপনার সিরাজগঞ্জ হসপিটালের মনে করেন যে আপনার প্রধান ছিলেন। হ্যাঁ, তো মনে করেন আপনার ওই ভদ্রলোককে মনে করেন পাঠাই দেওয়া হলো। এগুলি এইসব জিনিস এরপরে 10,000 ক্লিনিক, হসপিটাল, এগুলা লাইসেন্স নাই, একটাও বন্ধ করে নাই। এই একমাত্র শাহেদ করিমরে দইরা একটা নাটক সাজাইছিল, আর কিছু নাই। আপনাকে বলি, ওই যে এগুলি দুঃখে দুঃখে হাসি উঠে মনে করেন হাস্যকর বিষয়, দুঃখের সাথেই বলছি, সাহেবদেরকে ক্লিনিকরে কিভাবে আপনারা স্বাক্ষর করেছেন এগুলি সবাই দেখেছে, পিছনে বের হয়ে গেছেন। কিছুদিন আগে সেই অথর্ব আপনার কিনা বলে স্বাস্থ্যমন্ত্রী আপনার ইয়াতে ওই যে জাহিদ মালিকের সে ইয়াদেরকে বলতেছে, মনে হয় লাইনটা মনে ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, সে বেসরকারি বলতেছে বেসরকারি হসপিটাল গুলি করোনা ভাইরাসের জন্য প্রস্তুত থাকেন, মানে কি শাহেদের সিস্টেমে আবার লুটপাট করা শুরু করে দিবেন? হ্যাঁ, এরকম। এখন সে ওইসব টোটালি বাদ দিয়ে আপনার সে এখন চলে গেছে কি, এখন ভাস্কর্য,
যে কোনো মুহূর্তে মনে করেন আপনার বঙ্গবন্ধু ভাস্কর্য হবে, আরে ভাস্কর্য নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, মূলত কারো কোনো মাথা ব্যথা নাই। আপনার যে জায়গায় আঘাত দিয়ে কিছু লোককে মনে করেন আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, ওনারা মনে করেন আপনার ধর্মীয় জ্ঞানে মনে করেন ওনারা অনেক জ্ঞান রাখেন, হ্যাঁ, ওনারা রাজনৈতিক ভাবে মনে করেন বৈশ্বিক জ্ঞানগুলি মনে করেন আমরা বলবো যে আপনারা একটু ভালো করে চর্চা করেন, যদি কোনো আলেম বা ওইদিকে যাবো। আর একটা শর্ট কিছু কোয়েশ্চন আছে। এই যে নওফেল কি শিক্ষা প্রতিমন্ত্রী মনে হয় নওফেল, ইয়াতে আপনার কিনা বলে ওই যে চট্টগ্রামের আপনার সেই জাদ্রেল সন্ত্রাসীর ছেলে, আচ্ছা, ও বলছে যে মূর্তি না হলে মানুষ হজে যেতে পারবেন না। এই বিষয়টা কি? কিসের প্রশ্নটা কিসের? এই নওফেল বলেছে যে যারা মূর্তি বানাতে দেবেন না তারা হজে যেতে পারবেন না বাংলাদেশ থেকে। আপনার ওর বাপ ছিল একটা সন্ত্রাসী, আপনার কিনা বলে মহিউদ্দিন। আর বাংলাদেশে যে বললাম না, একটা কালচার আছে যে ভক্তের চোর ডাকাত মহিউদ্দিন মনে করেন আপনার যে চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস রাহাজানি চট্টগ্রামে যাদের ছিল সবগুলির মনে করেন গডফাদার ছিল মনে করেন আপনার মহিউদ্দিন। হ্যাঁ, তো মনে করেন আপনার দিনের পর দিন সেইগুলি করে গেছে, একটু বুড়া হয়ে গেছে, দাঁড়িয়ে রেখে গেছে, মনে করেন ফুটফুট দিয়ে মনে করেন আপনার ইয়ে রেখে গেছে, মানুষটা এত ভালোগুলো কথা বলছে। আমরা তো দাঁড়িয়ে রাখছি, আমাদের কি বন্ড মনে করবে মানুষ? মনে করেন আপনার টুপি দিয়ে সে করছে, পোর্টে মনে করেন কোন যত কোন রকম আকাম কুকাম কাস্টমস যত আকাম কুকাম এগুলি মহিউদ্দিনের। শুনেন, আমরা যে আজকে কথা বলতেছি, আপনাকে বলতে দেন, সে মহিউদ্দিনের ছেলে নওফেল। হ্যাঁ, সে মহিউদ্দিনের ছেলে মনে করেন নওফেল, সে কি বলবে না বলবে, কিভাবে আসছে, তারা ক্ষমতায় কিভাবে আসছে, কিভাবে এমপি হয়েছে, মনে করেন আপনার অটো এমপি সবগুলি মনে করেন মিডনাইট সরকারের মিডনাইট ভোটের এমপি, ওরা কি বলবো? ওরা তো মনে করেন একটা কথা আছে না, যখন মনে করেন আপনার লজ্জা শরম থাকবে না, তখন আপনি যা কিছু তাই করতে পারবেন। তো ওইগুলি তো ওরা বলতেই পারবে। আচ্ছা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আলোচনা করব, এবং এই প্রজন্মের জন্য আপনাকে আমি সিম্পলি একটা জিনিস জিজ্ঞাসা করি যে বাংলাদেশের রাজনীতিতে কি ধর্ম আনা যাবে না? ধর্ম কি সামনে আনা যাবে না বাংলাদেশের রাজনীতির? এখানে যদি আমাকে যদি বলেন, আমাকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমাকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমি আমার পার্সোনাল যেটা স্টাডি বলে আর কি। হ্যাঁ, আমার আপনি হয়তো ভিন্নবাদ অন্যরা যারা শুনছেন বা শুনবেন, এখানে কয়েকজন শুনছেন, আমরা পরিচিত লোক না। হ্যাঁ, আমাদের কথা একটু শুনবেন না, ভবিষ্যতে যদি কেউ যদি এগুলি শোনার বন্দোবস্ত করে দেয়, শেয়ার করে লাইক দিন, তাহলে হয়তো কেউ শুনবেন আর কি। তারপরেও যেটা আমি বলে রাখি যে আপনার মূলত যদি ধর্মীয় রাজনীতি বা ইসলামী রাজনীতি বাংলাদেশে যদি প্রেক্ষাপটের কথা যদি মনে করেন আপনারা যে বলেন, ইসলামী রাজনীতিকে বোঝার জন্য একটা জনগোষ্ঠীর যে মনে করেন আপনার, শুধু বাংলাদেশের কথা বলছি না, সমস্ত বিশ্বের কথা বলছি, একটা জনগোষ্ঠীর যেই লেভেলের মনে করেন আপনার সচেতনতা দরকার। আপনার ইসলামী অর্থনীতিকে বোঝার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বোঝার জন্য, ইসলামী বিচার ব্যবস্থাকে বোঝার জন্য যতটা মনে করেন আপনার বুদ্ধিবৃত্তিক মনে করেন আপনার ক্ষমতা দরকার, জনসাধারণের যতটা মনে করেন আপনার অ্যাডভান্সমেন্ট দরকার, হ্যাঁ, এটি ছাড়া মনে করেন আপনার সেটা সম্ভব না। যদি মনে করেন আপনার যে যদি আপনার নবীজের নবুয়াতের কর্মপন্থা আপনি দেখেন, উনি মক্কা জীবনে নবীজি উনি সাহাবী কেরামদেরকে পড়াইছেন, বুঝাইছেন, আস্তে আস্তে দিনের দাওয়াত দিচ্ছেন। মদিনাতে মনে করেন আস্তে আস্তে গ্রুমিং করা হয়েছে, যে আপনি পলিটিক্যাল পার্সপেক্টিভে যদি মনে করেন দেখেন, গ্রুমিং করা হয়েছে। তারপরে কি হলো, দেখা গেল যে বিশ্বের সবচেয়ে সুন্দরতম একটা বিজয় হলো, যে মক্কা বিজয় যেটা হলো। হ্যাঁ, অনেকে, আমি একবার বিভিন্ন জনকে প্রশ্ন করতাম যে মক্কা যখন বিজয় হলো কত লোক মারা গেছিল, একটু আন্দাজ করেন তো। এই প্রশ্নটা আমি ছুটতাম, সবাই তো প্রশ্ন করতে, হ্যাঁ না হবে তো 8-10 হাজার লোক হবে, 2-3 হাজার হবে, কেবল 400-500 লোক মারা যাবে। যে মক্কা বিজয়ের যে আসলে কোনো যুদ্ধই হয় নাই, এই জিনিসটাই লোকজন মনে করেন জানে না। এটা কেন হয় না, যুদ্ধটা কেন হয়নি? আপনি যখন নিচে চতুর্দিক থেকে সুগঠিত হয়ে একটা জায়গায় যখন যাবেন, এটা হলো ইসলাম শুধু এটা আপনার রিলিজিয়ন, এটা জীবন ব্যবস্থা। শুধু এটা ইসলামের ক্ষেত্রে না, এটা যদি আপনি কমিউনিজমের ক্ষেত্রে যদি ধরেন, আপনি যদি মনে করেন আপনার অন্য আরো যদি ইজম যদি জগতে আসে আর কি, এগুলি মোরাললেস স্ট্র্যাটেজিটা কিন্তু সেম। কারণ আপনি পিপল নিয়ে মনে করেন ডিল করবেন। এই যে মনে করেন কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে, আমি কমিউনিজম ভালো না খারাপ সেটা বলছি না, আপনি ইসলামী রাজনীতি ভালো না খারাপ সেই বিচারে আমি আসছি না। রাজনীতি একটা জিনিস সমাজে কিভাবে একটা স্থায়িত্ব লাভ করে, বা একটা নতুন একটা আদর্শ কিভাবে সমাজে আপনার ঢুকে, আমি সেই কথাটা বলছি। যে এই কর্মীদেরকে আপনি দেখবেন যে মনে করেন আপনার সোশ্যালিজমে আপনার এখানে একটা ক্যাডার সিস্টেম আছে, কর্মীগুলিকে আপনার গ্রুমিং করতে একটা জায়গায় নিয়ে আসতে হয়। তো ওই জায়গাটা ছিল। এখন মনে করেন বাংলাদেশে যে প্রেক্ষাপট, মানুষের যে মনে করেন আপনার নৈতিক অধপতনের যে জায়গায় থামছে, এটা স্বাভাবিকভাবে আসবে না। কারণ আমরা
আমি সত্য কথাগুলি বলবোই। আমি ভোট পাওয়ার জন্য ভোটের মাঠে আমি নাই, হ্যাঁ ভোটের মাঠেও নাই, সত্য কথা বলতে কোনো বিষয় নেই। আমরা জাতিগতভাবে আমরা দুর্নীতি করেন, হ্যাঁ এই কথাগুলি বলবো। কেন বলবো কি জানেন, আমরা সামান্য একটা সুযোগ পেলে মনে করেন আমরা মনে করেন আপনার ওইটাকে সুযোগটা নেওয়ার মনে করেন পছন্দ করি। এই আপনি আমি মনে করেন বিশ্বের বিভিন্ন জায়গায় যখন যান না, এই বাঙালি মানুষ আপনি আমি সুন্দর করে লাইন ধরে ধরে মনে করেন আপনার এয়ারপোর্টে প্রত্যেকটা জায়গাতে যাই, যে আপনার ঢাকা এয়ারপোর্টে বিমান থেকে নামলাম কার আগে কে দৌড় দেয়। কেন? আপনি মনে করেন আপনার যদি এখান থেকে আপনার ডাইরেক্ট ফ্লাইট যদি না হয়ে থাকে, আপনার মিডল ইস্টে বা মনে করেন আপনার ইউরোপে কোথাও আপনার ট্রানজিট ছিল না, আপনি প্লেন চেঞ্জ করেছেন না, হ্যাঁ তখন কি আপনি কি কাজ করেছেন? উঠাবা নামার সময় তাই করেছেন, অনবোর্ডিং অফবোর্ডিং এর সময় করেন নাই। সেই আপনি আমি কিন্তু যখনই মনে করেন যখন ঢাকা এয়ারপোর্টে লঞ্চ করলাম, দিলাম মনে করেন তো কে করে ধাক্কা, এই লোকটাই সুন্দর করে কোট টোট পরে সুন্দর করে এটা করে পারফিউম টারফিউম আছে সুন্দর করে লাইন, আমার চেয়ে ভদ্রলোক কেউ নাই। আমি যখন মনে করেন যে আন্তর্জাতিক বিমান মধ্যে ল্যান্ড করলাম, সরি নামটা এখন চেঞ্জ করে দিয়েছে, তো আপনার যখন ল্যান্ড করলাম তখন মনে করেন আপনার ওই এই জিনিসটা মনে রাখছি না, কারণ জাতি হিসেবে আমরা দুর্নীতি করেন, জাতি এটা স্বীকার করতে হবে। জাতি হিসেবে আমরা যত না পর্যন্ত মনে করেন আমরা একটা জায়গায় বুঝতে পারবো, আপনি ইসলাম তো দূরের বাদ, কারণ ইসলামকে গ্রহণ করে ইসলামী রাজনীতি বুঝতে গেলে আপনাকে অনেক উপরে লেভেলে যেতে হবে। আপনি নর্মালি ন্যূনতম লেভেলে আর কি, ন্যূনতম লেভেলে গণতন্ত্র, যেই গণতন্ত্রটা এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কায়েম আছে, ইন্ডিয়াতে সন্ত্রাস নৈরাজ্য নাই তা যদি বলবো না, তারপরে যে একটা নির্বাচন হয়, হ্যাঁ নির্বাচনের একটু হলেও একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে, অথর্বের মতো নির্বাচন কমিশনার বলে না যে আমেরিকাকে আমাদের কাছ থেকে শিখতে হবে, কিনা বলে যে নুরুল হুদা বেহুদা আমেরিকাকে শিখতে হবে। আরে আমেরিকার আমি বলবো সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি খুব রুডলি বলছি, আরে বেটা তুই আমেরিকার ব্যালট পেপার দেখছিস? আমেরিকার ব্যালট পেপার দেখছিস? আমেরিকার ব্যালট পেপার কতভাবে ট্র্যাকিং হয় সেটা দেখছিস? কোথায় কোথায় মার্কআপ করতে এটা দেখছিস? আমেরিকার কিভাবে ভোট গণনার পদ্ধতি হয় সেটা জানোস? হ্যাঁ কতগুলি স্টেপে এটা হয়, কতগুলি জায়গাতে হয়। এইগুলা ট্রেনিং এর জন্য আসার দরকার ছিল, ওই ঘাস কাটার চেয়ে খিচুড়ি না না শিকার করলেন। খিচুড়ি আর ঘাস ফলানোর চেয়ে যে আমেরিকার নির্বাচন কিভাবে হয় এইটা শিকার জন্য যদি খরচ করতো তাহলে কাজে লাগতো। আর এখন আসেন এই যে ধর্মের ব্যাপারটা, আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আপনি বলেছেন যে আমরা মানবিকভাবে মানসিকভাবে অত্যন্ত ছোট মনের একটা জাতি। আমি সরি, বেশিরভাগ শুনেন একটা জিনিস নিয়ে আমি অনেক সময় ফেস করি অনেকের সাথে, আমরা কথা বলার সময় ডালাও ভাবে বলে ফেলি, বেশিরভাগ যোগ করি না, অনেকে মনে করেন সবাইকে বলেছে, না দুনিয়ার কোনো জিনিসই 100% না, এর মধ্যে হ্যাঁ ভালো মন্দ আছে। কিন্তু ইসলাম এবং ধর্ম এই যে আমাদের উপমহাদেশের যে রাজনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ, আমি 2 মিনিটে আপনাদের বর্তমান জেনারেশনের সবাই এই জিনিসটা জানার দরকার। যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়, ব্রিটিশ যখন আমাদের স্বাধীনতা দেয়, এই উনি ছিলেন দক্ষিণ এশিয়ার যিনি দায়িত্ব ছিলেন লর্ড মেটেনবাউন্ড মনে হয় ওনার নাম, হ্যাঁ লর্ড মেটেনবাউন্ড, হ্যাঁ উনি যখন ভারত পাকিস্তানকে স্বাধীনতা দেয় তখন এই দেশটা কিসের উপর নির্ভর করে ভাগ করেছিল? ধর্মের উপরে, ইসলাম এবং হিন্দু ধর্মের। আজ যারা বাংলাদেশে ইসলাম ধর্মকে মৌলবাদী বলে, এই সব রাজনীতিবিদের মা বাপ যারা রাজনীতিবিদ ছিল ওরা ওই ধর্মকে ব্যবহার করে এই পাকিস্তান আর ভারত বানিয়েছে। সেদিন তারা গণতন্ত্র বলে দেশ ভাগ করে নাই, সেদিন ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত ভাগ করেছে। সেদিন বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের 2200 মাইল দূরত্ব সত্ত্বেও ইসলাম ধর্মের ভিত্তিতে এক দেশ বানিয়ে এই ধরনের বোকামি দুনিয়াতে আর দ্বিতীয়টি হয়েছে বলে আমার ধারণা নাই। 2200 মাইল দূরে দুই দিকে দুইটা দেশ এই ইসলাম ধর্মকে ব্যবহার করেছে সেদিন। আজকে সেই সব রাজনীতিবিদের ছেলেমেয়েরা যারা এসে বলে যে ইসলাম সন্ত্রাসী, ইসলাম মৌলবাদী, ইসলাম জঙ্গি, ওদের মা বাপ যারা রাজনীতিবিদ ছিল সেই সব রাজনীতিবিদরা চুতিয়ামি করেছে সেই দিন। না হয় বাংলাদেশ আলাদা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হতো, আলাদা পাকিস্তান মুসলিম রাষ্ট্র হতো, ইন্ডিয়া তার হিন্দু রাষ্ট্র হতো। ধর্ম ব্যবহার করে আমি শেষ করি একটা সেকেন্ড।
দেখেন, হিন্দু ধর্মকে তারা হিন্দু ধর্মের ভিত্তিতে তারা হিন্দু রাষ্ট্র গ্রহণ করেছে, কিন্তু ভারত আমরা যদিও জানি যে গণতন্ত্র আছে বা চর্চা করে, কিন্তু এই যে বর্তমান বিজেপি, এরা এই ধর্মকে, এই রাম মন্দির প্রতিষ্ঠা করবে বলে ধর্ম ইস্যু নিয়ে তারা ক্ষমতায় এসেছে, এবং ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পেয়েছে গত নির্বাচনে এই ধর্মকে ইস্যু করে। যখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যখন এই যে মায়ানমার এই যে সূচি, মায়ানমার এই সূচি কি বৌদ্ধ ধর্মকে পুঁজি করে ক্ষমতায় আছে বা তার আর্মি নিয়ে আছে, সেখানে জঙ্গিবাদ হয় না ধর্ম। যখনই আমাদের ইসলাম ধর্মকে আমরা বাংলাদেশে কথা বলি, হুজুররা কথা বলে, তখন ইসলাম মৌলবাদ, জঙ্গিবাদ হয়ে যায়। এই জিনিসটা জানার জন্য বাংলাদেশের নতুন প্রজন্ম যে ইসলাম এবং ধর্ম রাজনীতিতে কোনো মৌলবাদ নয়, এটা একটা থিম, এটা একটা থিম রাজনীতিবিদরা ইউজ করে যাতে ধর্ম ব্যবহার করা না হয়। কারণ বাংলাদেশের 92 বলেন আর 90% মুসলমান বাংলাদেশের, এর জন্য যদি ধর্মের দিকে একবার খেয়াল করে সে, তাহলে ধর্ম যারা নিয়ে রাজনীতি করে তারা ক্ষমতায় চলে যাবে। এর জন্য ধর্মকে যতক্ষণ পারে আঘাত করে ধর্মকে ডাউন রাখতে হবে। তবে এখানে ধর্মের রাজনীতি কিছু বিষয়ে আমার একটু কথা আছে, আপনাকে বলতে দিতেছি। এই জিনিসটা যে ধর্মকে সামনে না আনার জন্য এই বাংলাদেশে আর যে তাদের প্রভুদের, বাংলাদেশ কিন্তু আজ পর্যন্ত তার নিজের ক্ষমতায় কোনো সরকার গঠন করা হয় নাই, এই বিশ্বের বড় বড় প্রভুদের মানে আশীর্বাদে তারা ক্ষমতায় আসে। এর জন্য ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে বললে তাদের প্রভুরা খুশি হয়, যার কারণে তারা এই ইসলামের বিষোদ্গার করে। কিন্তু এই রাষ্ট্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরা ধর্মের ভিত্তিতে আনা হয় কি 500 মাইল দূরত্বে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কি জন্য এক পাকিস্তান হয়েছিল? এই ধর্মকে নিয়ে। আজ বলে ধর্ম ব্যবসা, সেদিন কি ধর্ম ব্যবসা ছিল না? সেদিন কি ধর্ম ব্যবসা ছিল না? আজকে ধর্ম ব্যবসা হয়ে গেছে, আজকে রাজনীতি হয় না ধর্ম নিয়ে। আমার যেটা বক্তব্য হলো আর কি, যে আসলে ব্যাপার হলো কি, যে যার মতো করে বলে যাচ্ছে, মার্কেটে খাচ্ছে, লোকজন বলতেছে, কেউ তো এগুলি ঘেটে দেখেন। আপনি দেখবেন যে ওই যে কংগ্রেসের যে আপনার যে ইয়াতে ছিলেন, যে মুসলিম লিডাররা ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, কেউ চিনবেন কিনা, বর্তমানে আমেরিকা ইন্ডিয়ার সবচেয়ে অন্যতম জনপ্রিয় নায়ক, আমির খানের দাদা হন উনি। হ্যাঁ, উনি কংগ্রেসের সভাপতি ছিলেন, তো উনি অনেক বড় মাওলানা ছিলেন আপনার। ওনারা কিন্তু আপনার ওই যে এইভাবে দেশ বিভাজনটা চান নাই। আপনার দ্বিধাদ্বন্দ্বের উপর দেশ বিভাজন করা হয়েছে। আপনার যে কায়েদ আজম জিন্নাহ ইয়াতে বলে পাকিস্তানে, উনিও কিন্তু কোনো ধর্মীয় কোনো ব্যক্তিত্ব ছিল না, উনি ধর্মী ছিলেন না, কিন্তু ইসলাম ধর্মকে ব্যবহার করেছেন। সংখ্যালঘু শিয়া গোত্রে ছিলেন উনি। উনি কোনো দিনদারে ঠিক মতো নামাজ পড়তেন কিনা এই ব্যাপারে ঐতিহাসিক ভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ উনি একটা ধর্মীয় রাজনীতি, একটা নেতৃত্বে আসলে চলে এসেছিলেন। ওইগুলি উনি ধর্ম ব্যবহার করে এই পাকিস্তান আলাদা করে পাকিস্তানের জাতির পিতা হয়ে যায়। এটা আপনার ব্রিটিশরা যখন দেশ বিভাজন করার জন্য ওরা একটা স্ট্র্যাটেজি করে দিয়ে গেছিলেন, যে এখানে একটা সংঘাতকে, যেমন কাশ্মীরকে দেখেন, কাশ্মীর সমস্যার সমাধান করে দেওয়া হয়নি। এখানে যখন চলে যাওয়ার সময় এটা যাতে শান্তিতে সাথে না থাকতে পারে, আপনার এই জন্য যে কাজগুলি করে দেওয়া দরকার, যেমন কাশ্মীরকে একটা আজ পর্যন্ত আমার মনে হয় না কি আমি তো কাশ্মীরের সমস্যার সমাধান হবে। হ্যাঁ, তো এই সমাধান একটা সমস্যা রেখে দিয়ে গেছেন। আর শুধু মনে করেন আপনার এই যে কোথায় 1200 মাইলের এদিকে মনে করেন আপনার এদিকে পুরো পশ্চিম পাকিস্তান বানিয়ে দিয়েছেন, যাদের সাথে আমাদের ভাষা, কৃষ্টি, কালচার কোনো কিছু মিলে না। কারণ আপনি যার সাথে গড় করবেন তার সাথে করতে হবে। এখন আপনি মুসলমান বলে মনে করেন আপনি একজন সৌদির মুসলিম মেয়ে বিয়ে করেন, তো দেখেন তার সাথে আপনার দাম্পত্য জীবন কেমন হয়। হ্যাঁ, আপনার নিজের কৃষ্টি কালচারে একটা দাম্পত্য জীবন নিয়ে বিয়ে করেন, আপনার কেমন হয়, খুব স্বাভাবিক। এগুলি মনে করেন রাষ্ট্র যে আমি ধর্মীয় আলোচনাগুলি এখানে আনছি না। আমি আপনার পয়েন্টে আমি আসছি, ওই কথাগুলি বলছি আমি ভিন্নভাবে বলছি আর কি, যে আপনার যারা এখন মৌলবাদী বা দোষারোপ করে, মূলত ইসলামী যারা সচেতন রাজনীতিবিদ ছিলেন, ওনাদের বেশিরভাগ অংশই কিন্তু একটু প্রবলেম করতে, আবার বলেন।
জি, যারা মনে করেন আপনার তৎকালীন সময় দেশ বিভাজনের সময় যারা শীর্ষস্থানীয় ইসলামী আলেম ছিলেন, ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হোক, ওনারা সেটা চান নাই। ওনারা মূলত পাক ভারত মহাদেশ এটা একটা সিঙ্গেল রাষ্ট্র থাকুক, এটাই কিন্তু ওনাদের চাওয়া ছিল। তবে হ্যাঁ, বিভিন্ন কারণে অনেক রাজনৈতিক দাবি দেওয়া ছিল, এখানে মনে করেন আপনার ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু মূলত কি আমাদের নর্মাল যেটা প্রত্যাশা ছিল, যে আমরা নৃতাত্ত্বিকভাবে বাঙালিরা মোটামুটি ভাবে একটা জাতি। যদি এখন যে পশ্চিমবঙ্গ বঙ্গভঙ্গ একবার করা হয়েছে, আবার রদ করা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তো ওই রকম বহু নাটক এতে হলো না। পশ্চিমবঙ্গেরও যারা কিছু ছিল, হ্যাঁ, তারা মনে করেন আপনারা কিছু আহ যাদেরকে জাতীয় সঙ্গীতের রচয়িতা, বাংলাদেশ স্বাধীন হোক এই জিনিসটা মনে করেন ওনারা নিজেরা চানই নাই, কোনো সময় চান নাই। বঙ্গভঙ্গ রদ ইয়া থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। অবিভক্ত বাংলা যদি একটা হতো তখন থেকে, যে আপনার এই পশ্চিমবঙ্গ মানে মোটামুটি ভাবে আপনার ইয়াতে সিরাজউদ্দৌলার সময় যে ম্যাপটা ছিল আর কি, হ্যাঁ, বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে এদিকে মনে করেন আপনার হ্যাঁ, ত্রিপুরা, এগুলো অংশবিশেষ নিয়ে যে রাষ্ট্র একটা ছিল, এটা কিন্তু মূলত বাঙাল ভাষার ভিত্তিতে, আমরা মূলত ভাষা ভিত্তিক আর একটা জাতি। এটা হুম, আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের শারীরিক গঠন, পশ্চিমবঙ্গ লোকদের শারীরিক গঠন, আমাদের চিন্তা, বিশ্বাস, কৃষ্টি, কালচার, সামাজিক বিশ্বাসের কথা বলতে, ধর্মীয় বিশ্বাস না, অল দ্য সেম। আমরা এইভাবে যদি মনে করেন বিভাজনটা হতো, তখন মনে করেন এসবের কোনো সৃষ্টি হতো না। কিন্তু সে তখনই এক শ্রেণীর লোক, ধান্দাবাজ লোক মনে করেন ইয়াতে থাকে, তখনও মনে করেন তারা জলগুলা করেছে, এখনো তারা দেখাতে চাচ্ছে যে মনে করেন এরা ইয়াতে কেন। আমরা তো বলি, আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি এখনো মনে করেন আপনার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে একটি কমন রাষ্ট্র হোক, হ্যাঁ, সেখানে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত যারা ক্ষমতায় আসে তারাই দেশ শাসন করবে, সেটা হোক, সেটা আমি চাই। আমি সেই বিষয়ে আমি অস্বীকার করবো না, সেই জিনিস আমি চাই। ধর্মান্ধতা তো আমরা চাই না। যে জিনিসটাকে তারা বলতেছেন, ধর্ম নিয়ে ব্যবসা তারা করছে। যারা মনে করেন আপনার বুটের সময় মনে করেন আপনার ঘুমটা টুমটা দিয়ে তসবি টসবি যাবে, ধর্ম নিয়ে ব্যবসা আপনারা করেন। আমরা ধর্ম নিয়ে এত কিছু না, আমরা ধর্ম নিয়ে একটা জিনিস জানি, ধার্মিক ভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, হ্যাঁ, দুনিয়াতে ভালো কাজ করে যাব, ওইটা। তবে হ্যাঁ, বাংলাদেশে যে আরেকটা যে আপনার প্রশ্ন ছিল, যে ধর্মীয় রাজনীতি বাংলাদেশে হবে কি হবে না, একটা এটার সংক্ষেপে আমি বলি। হ্যাঁ, হয়তো এটা ডিসাইসিভ মনে করেন আপনার কোটেশন হতে পারে, কিন্তু আর আসলে 1 ঘন্টা 11 মিনিট হয়ে যাচ্ছে, এত আলোচনা, লম্বা আলোচনা ভবিষ্যতে কেউ শুনবে না। হ্যাঁ, আমি খুব শর্ট করে দিচ্ছি, আমরা আলোচনা হয়তো ইতি টানতে হবে। যে আপনার যে বাংলাদেশে আপনার বিশেষ করে এই ধর্মীয় ইসলামী রাজনীতির কথাই তো আমরা বলতে চাচ্ছি। হ্যাঁ, ইসলামী রাজনীতি মনে করেন আপনার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রজ্ঞা সম্পন্ন যে রকম মনে করেন আপনার নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব আমাদের আলেম সমাজের মধ্যে এখনো গড়ে ওঠে নাই। এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, কারণ আপনার যে আল কোরআনের কথা যদি বলেন, যদি স্টাডি করে দেখেন আর কি, এটা মূলত একটা বিজ্ঞানময় গ্রন্থ। হ্যাঁ, হ্যাঁ, এই গ্রন্থ শুধু আরবি ভাষাতে, যদি আরবি ভাষা জানলে আমাদের এটা একটা ধারণা কি, আরবি ভাষা জানলে কোরআন শরীফ খুব ভালো জানবেন। আরবি ভাষা জানবেন, আপনার আরবে কত ইহুদি খ্রিস্টান আছে, তো হ্যাঁ, ওরা তো এখানে আপনার আমাদের আশেপাশে কত কেলডিয়ানরা আছে, এরা তো কোরআন শরীফ অনেক আপনাদের চেয়ে ভালো বুঝতে, হুজুরদের চেয়ে ভালো বুঝতে পারো না। কোরআন শরীফ বুঝতে গেলে আপনাকে আপনার বিজ্ঞান বুঝতে হবে, অর্থনীতি বুঝতে জি, হবে, সমাজনীতি বুঝতে হবে। হ্যাঁ, তো এই লেভেলের মনে করেন জ্ঞানদারি মনে করেন আপনার বাংলাদেশের যোগ্য নেতৃত্বের অভাব আছে। হ্যাঁ, তবে যারা কিছু আসতেছে, এটা আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে আসলে যেরকম একটা সংঘাতময় জিনিস মনে করেন মানুষের অন্তরে, মন মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই মূর্তির বিরোধিতা তো এভাবে ইসলাম কখনো করে না। ইসলামী মূর্তি মনে করেন আপনার এভাবে বিরোধিতা করে না, বিরোধিতার মনে একটা বিষয় আছে। আর আপনার এখন তো টুপি আছে, আপনি মূর্তি তো মূর্তির জন্য আসছে না, ওরা তো আপনাকে দিয়ে বাচ্চা বানায় মনে করেন ফায়দা হাসিল করতে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে আপনি মাঠে নামবেন, আপনাকে দেখা যাচ্ছে টিভির ক্যামেরা করে ওরা রাখবে, পরে মনে করেন যে সবগুলি ডকুমেন্টারি বানায় ওরা মনে করেন আপনার সব ফরেন মিনিস্ট্রিতে, এম্বাসিগুলি তোরা দেবে, দেখো বাংলাদেশে জঙ্গিবাদের সয়লাভ, এদেরকে দমন করার জন্য। আমরা জায়গায় আসেন দেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা দরকার, যাদের মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, ওইসব জিনিসগুলি আপনারা চিহ্নিত করেন, এবং আপনারা নিজেরা বলবো আদারওয়াইজ নেবেন না, এটা অসহিষ্ণু ভাবে নেবেন না, নিজেরা রাজনৈতিক ভাবে এডুকেটেড হন। যতক্ষণ না পর্যন্ত আপনি রাজনৈতিক ভাবে এডুকেটেড হবেন, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ধর্মীয় জ্ঞান দিয়ে, হ্যাঁ, আপনি নামাজ রোজা, আপনার এইসব ফতোয়া, এইসব এগুলি আপনি করতে পারবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, আপনি যারা ইসলামী ইতিপূর্বে দেশে মনে করেন আপনার যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ওদের কাছে খোঁজ খবর একটু নেবেন। যারা আমি আপনার মাধ্যমে যারা ইসলামী রাজনৈতিক দলগুলি যারা করছেন বা নেতৃত্ব, ওনাদের কাছে বা ওনাদের যে অনুসারী, তাদের কাছে আমি মেসেজটা দিচ্ছি আর কি, একটু একটু দেখবেন যে মনে করেন আপনার কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছে, কেন বাধাগ্রস্ত হয়েছে, কেন সফল হয়নি। শুধু আমি আগেই বলেছি যে যে কোনো, শুধু ইসলাম নয়, শুধু কমিউনিজম, যে কোনো কিছু, যে কোনো একটা পার্টিকুলার আদর্শ, সেটা খারাপ হোক আর ভালো হোক,
পার্টিকুলার আদর্শ ভিত্তিক যদি একটা সমাজ বা রাজনীতি যদি একটা যদি আপনি সমাজে বা রাষ্ট্রে যদি আপনি স্থায়ী করতে চান, তাহলে আপনার ফাউন্ডেশনের প্রয়োজন আছে এবং আপনি যা করতে চান সেই জিনিসটা সম্বন্ধে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি আপনার রাষ্ট্র, অর্থনীতি, বিজ্ঞান এগুলো সম্বন্ধে আপনাকে মৌলিকভাবে মনে করেন আপনি জ্ঞানী হতে হবে। আদারওয়াইজ আপনি কোরআন শরীফের আয়াত নিয়ে হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করবেন। দেখেন না কি করতে পারছেন আপনার যে কিনা বলে পঙ্কজ দেবনাথ মনে করেন আপনার ইয়াতে আগুন লাগাই দিয়ে ওই যে কিনা বলে যে শাপলা চত্বরে কোরআন শরীফের দোকানে পঙ্কজ দেবনাথ লোক দিয়ে আগুন লাগাই দিয়েছে, আওয়ামী লীগের লোকেরা তোমার সেখানে করলো সেগুলো। এগুলো তো আমরা তখনই জানতাম, এগুলো রেকর্ড গুলি কেন মনে করেন আপনার ইয়াতে কিনা বলে দিগন্ত টিভি কেন ব্যয় করা হলো, দিগন্ত টিভি ক্যামেরাতে সেগুলো ছিল। ওইগুলো ছিল আর্কাইভ গুলি মনে করেন রাতারাতি মনে করেন আবার সবগুলি আপনি ছিনাই নিলেন সাংবাদিক কাছ থেকে মনে করেন ছিনাই নিলেন, কারা মনে করেন দিল। এই যে মনে করেন আপনার কোরআন শরীফে আগুন জ্বালায় দিয়ে মনে করেন পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ওই যে বিহঙ্গ পরিবেশন ভবনে আপনার ইয়াতে দেখবেন যে ওই যে বিএনপি কে ফাঁসানো হয়েছিল সেই বাসগুলিতে পেট্রোল বোমা হইতো, সবগুলি মনে করেন আপনার আওয়ামী লীগ নেতাদের বাস। খালি আগুন লাগতো, চতুর্দিকে দাও দাও করে জ্বলতে সময় লাগতো না, কারণ এগুলির ভিতরে তো আগে মাল মেটেরিয়ালস দেওয়া, ওরা তো জানে এগুলি পুরাই দেওয়া হবে। মাল মেটেরিয়ালস দেওয়া খালি লাগাই দিত, ইয়া করতো। এই কাজ মনে করেন চলতো। তো ভাই আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে এইসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য, শয়তানিগুলিকে মোকাবেলা করার জন্য আপনার যতদূর যে পরিমাণ আপনার মনে করেন সচেতনতা, যে পরিমাণ বিচক্ষণতা, যে পরিমাণ মনে করেন আপনার গোয়েন্দা মনে করেন আপনার যে নেটওয়ার্ক, এগুলি এই জিনিসগুলি আগে সতর্ক করেন। এগুলি ছাড়া মনে করেন আপনার রাজনৈতিক ফিল্ডে কিছু করতে পারবেন। আপনি জানেন ভারতের মনে করেন আপনার 6 লাখের উপরে আপনার পেইড এজেন্ট বাংলাদেশে আছে। 6 লাখের উপরে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় মনে করেন পেইড এজেন্ট আছে। এগুলিকে মনে করেন এই যে সিস্টেমটা মেকানিজমটা বাংলাদেশে ওরা করে রাখছে, আমি এমনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন সেটা পারবেন না। ধাক্কা দিয়ে যেটা ফেলে দিলে আপনি আরো খারাপ একটা জিনিসের দিকে হাঁটবেন। আর একটা জিনিস মনে রাখেন যে আল্লাহ তাআলা কিন্তু যে দেখেন যে কোথায় দেশটা একটা জায়গায় ভালো চলবে। এখন শেখ হাসিনা খারাপ আছে, আমি আবার মনে করি না যে শেখ হাসিনা ভালো কিছু বলছে। এই মুহূর্তে মনে করেন আপনার যদি একটা বড় রকমের হুজুর সবাই যদি রাস্তাঘাটে নেমে যায়, সেনাবাহিনী যদি মনে করেন একটা বিদ্রোহ করে মনে করেন যদি বর্তমান সরকারকে ফেলে দেয়, এটা কি বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে? বাংলাদেশের তো রাষ্ট্র গার্ডিয়ান শূন্য হয়ে যাবে, রাষ্ট্র গার্ডিয়ান শূন্য হয়ে যাবে। এই যে মনে করি মহামারী, করোনা মহামারী, হ্যান এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ তখন কোনো প্রতিষ্ঠিত কোনো অবকাঠামোই থাকবে না, চেইনটাই টোটালি ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ যে একটা শাসন ব্যবস্থা টিকায় রাখে, এটার কিন্তু কারণ আছে। আপনারা বেটার হন, আপনারা এর চেয়ে ভালো পদ্ধতি নিয়ে যান, মানুষের অন্তর জয় করেন, সমাজ ব্যবস্থার জন্য চিন্তা করেন। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে ইন্ডিয়ার যে মনে করেন আপনার সিস্টেম ঢুকাই দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ মনে করেন ইয়াতে কিনা বলে ওই যে ডিজিএফআই, এটা তো মনে করেন আপনার এটাতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ইয়াতে কিনা বলে রয়ের এটা পকেটস্থ হয়ে গেছে, বাংলাদেশের এনএসআই রয়ের পকেটস্থ হয়ে গেছে। আপনার সুবিধা আমলে মনে করেন আপনার একটা সেকেন্ড আমি বলি, এই জিনিসগুলো বাংলাদেশ মানুষ জানা দরকার। আপনার কিনা বলে ওই ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ভিত্তিক জীবনী আছে, ফার্স্ট পারসন, সেটা পরে নেবেন। এটা আজকে ইংলিশ না পড়তে পারেন, এটা মনে করেন বাংলায় অনুবাদ আছে, ফার্স্ট পারসন। আপনার ওই যে গোয়েন্দা, একটা দেশকে গোয়েন্দা ভাবে কিভাবে কবজা করা হয়, কিছুটা ইঙ্গিত এখানে পাবেন, যাদের মাথায় কিছুটা গিলো আছে আর কি, কবজা করা হয় সেগুলি মনে করেন আপনার এগুলি করতে ওইখানে মনে করেন পেয়ে যাবেন। তো বাংলাদেশে যে সমস্ত মেকানিজম গুলিকে মনে করেন নিয়ে রাখছে, আপনি এমনি তাদেরকে ফেলে দিতে পারবেন না, নর্মালি ফেলে দিতে পারবেন না। বাংলাদেশ মনে করেন আর্মিদেরকে মনে করেন আপনার যেভাবে কবজা করে রাখা হয়েছে, আপনার আর্মিতে কয়বার কুহর ইয়াতে হয়েছিল, এগুলি মনে করেন কি আপনারা নর্মাল পাবলিক এগুলি না জানতে পারেন। আমি বলতেছি কারণ আপনাদেরকে এডুকেটেড করার জন্য কথাগুলি বলছি, আপনারা নর্মাল পাবলিক এগুলি না জানতে পারেন। যারা মনে করেন এইসবের সাথে যুক্ত আছে, একটু বিশ্বাস করে যে বাংলাদেশে কত বড় অভ্যুত্থানের মতো সেনা ইয়াতে করছিল, কিরকম ইয়ে হয়েছিল, এগুলি কিভাবে কন্ট্রোল করা হয়েছে, এগুলো একটু খোঁজ খবর রাখবেন। তা আপনাদেরকে বিশেষ করে আপনার যারা ওই আলমদের ব্যাপারে প্রশ্ন আসছিল, তো এই বিষয়গুলি ভাই আপনারা একটু স্টাডি করবেন, পলিটিক্স কে একটু স্টাডি করবেন। শুধু আল্লাহর আইন চাই, সত্য শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই, অথবা মনে করেন মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, অথবা মনে করেন আপনার হেফাজতে ইসলামের যে কত স্লোগান আছে, এইসব দিয়ে মনে করেন আপনি রাষ্ট্র ব্যবস্থার কোন সিস্টেম করতে পারবেন না। আর ইসলামকে যদি শরীর সত্যিকার অর্থে কায়েম করতে চান, ইসলাম কোনো অন্যদের মতো শুধু নামাজ রোজা বা করার মতো ওইরকম কোনো ধর্ম না। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটাকে আগে বুঝেন। এই ব্যবস্থা কায়েম করার জন্য আপনার সমাজে কতগুলি পরিবর্তন আনা দরকার, আপনাদের মধ্যে কতগুলি যোগ্য লোক তৈরি করা দরকার। আপনি সচিবালয় নিয়ে আসবেন। এখন যদি মনে করেন, আমি বলি উদাহরণস্বরূপ আপনাকে একটা সময় নিচ্ছি, এখন যদি মনে করেন ধরেন আপনি ইয়াতে কিনা বলে সরমনের পীর সাহেবের নেতৃত্বে মনে করেন আপনার দিবেন কিনা বলে ওই ওনাকে প্রধানমন্ত্রী বানায় বা প্রেসিডেন্ট বানায় ওনাকে আপনি দেশটা দিয়ে দিলেন, তাত্ত্বিক ভাবে মনে করেন আপনার যুক্তির জন্য আপনি স্বীকার করেন। আপনার হাতে কয়টা সচিব আছে বা আপনার কাছে কয়টা লোক আছে যারা মনে করেন সচিবালয়গুলি চালাইতে পারবে?
শুধু প্রশাসনিক, বেসিক প্রশাসন। আপনার অন্য শোনা যায় না, একটু আবার 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 বলেন। আমি বলছি, আমি যেটা বলছি আর কি, যে যুক্তির খাতিরে ধরে রাখি, যে মনে করেন আপনার চরমোনাইয়ের পীর সাহেব, আমি শ্রদ্ধার সাথে বলি, মনে করেন শ্রদ্ধা করি, হ্যাঁ আমি সবাইকে শ্রদ্ধা করি, হ্যাঁ। তো চরমোনাইয়ের পীর সাহেবকে যদি মনে করেন ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে হুজুর যে আপনি বাংলাদেশটা চালান, যে আপনার হাতে কয়টা সচিব আছে, হ্যাঁ, সচিবালয় কিভাবে আপনার ইয়াতে কর্মকাণ্ড কিভাবে চালাতে হয়, এগুলি মনে করেন আপনার পরিপূর্ণভাবে স্টাডি আছে, বা আপনার দল মনে করেন আপনার স্টাডি আছে, আপনি এগুলি বিষয়গুলো শুনে আপনি অনেক ভালো জানেন, হ্যাঁ। আমাদের যে পড়াইতে বেঞ্চে বসে পড়াইতে পারবে সেটা মেনে নিলাম। আপনার কাছে সচিব সচিব হওয়ার যোগ্যতা সম্পন্ন কতগুলি লোক আপনার হাতে আছে, মনে রাখেন, হ্যাঁ। নবীজি সাহাবীদেরকে গঠন করছিলেন, গঠন করে মনে করেন আপনার যাদেরকে ক্ষেত্রে একটা হাদিসের একটা মূল ইয়াতে আছে কিনা বলে, এগুলি এই প্রশাসনিক বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। বিষয় কি, যে ইসলামে যে ইয়াতে জাহিলিয়াতে যে সম্মানিত ছিল, সে মনে করেন সে ইসলামে সে সম্মানিত হবে। নবীজি কিন্তু প্রতিষ্ঠিত সাহাবীদেরকে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যাদেরকে শাসক হিসেবে নিয়োগ করছিল, মাত্র ওনারা দিন পরিবর্তন করে আসছেন, হ্যাঁ, মাত্র দিন পড়বে, কারণ উনি জানে যে ওই রাষ্ট্রটা কিভাবে চালাতে হবে, ওই দেশের গভর্নর করে পাঠাবো, ওই রাজ্যের গভর্নর করে পাঠাবো, এগুলি ওনারা জানতেন, তাদেরকে কিন্তু দায়িত্ব দিচ্ছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে চরমোনাইয়ের ইয়াতে মনে করেন পীর সাহেব, আপনার হাতে কতজন মনে করেন আপনার ইয়ে আছে, সচিব হওয়ার মতো লোক আছে, হ্যাঁ, আপনি পারবেন না। আপনি যদি এগুলি যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অনেক কিছু ইয়ে করতে হবে। আর যদি বিস্তারিত জানতে চান, আরো আপনাদেরই যাদের কথা আপনারা শুনেন, যাদের কথা মানেন, তাদের বইয়ের রেফারেন্স, হ্যাঁ, আমাকে ইনবক্স বলেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি জানি আপনারা কাদের কথা মানেন এবং ওনাদেরকে প্র্যাকটিক্যাল যে ওনারা কি বলে গেছেন এই ব্যাপারে, হ্যাঁ, এই রেফারেন্স গুলি আপনাদেরকে আমি দিয়ে দেবো। এখানে বলছি না, এটা হলো পাবলিক স্পেস, সব কথা এখানে দেওয়া যাবে না। আপনার হাতে এরকম লুকই নাই, আপনার হাতে এরকম মনে করে লুকই নাই। যদি লুক থাকতো, তারপরে উপর থেকে একটা রাষ্ট্রের একটা পরিবর্তন এনে আপনারা কিছু একটা সমাজ সুন্দর একটা দিতে পারতেন। এখন যারাই আছে না কেন, আমি কারো কথা বলবো না, ইসলামী রাজনীতির কথা আপনারা বলছেন, তো এখন যারাই আসে না কেন, তাকে যে কোনো ইসলামিক দলকে যদি মনে করেন আপনার, সবাইকে তো 3 দলকে তো একসাথে করতেই পারবেন না, সবচেয়ে বড় বিষয় হলো সরকারের কতগুলি এসিড টেস্ট আছে, হ্যাঁ, 3 দলকে মনে করেন একসাথে করতেই পারবেন না। এরা মনে করেন ইয়াতে কিনা বলে মিলাদ দাঁড়ায় করবে না, ইয়াতে বসে করবে, আপনারা আমি আসতে বলবো না, জুড়ে বলবেন, এইগুলি নিয়ে মনে করেন আপনার মাথা ভাঙা করে অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। আপনার আদারওয়াইজ নিয়েন না, কাকরালের একদলকে মনে করেন বের করে দেন, সিলি ইস্যু নিয়ে এগুলি নিয়ে মনে করেন আপনার দেন দরবার করা, মনে করেন আপনাদের লেভেলে আলেমদের দ্বারা সেগুলি সাজে না, হ্যাঁ। তো এই কাজগুলি করেন, তো আগে নিজেরা এডুকেটেড হন, হ্যাঁ, তারপর মনে করেন পরিবর্তন। আদারওয়াইজ যে যারা পরিবর্তন আপনারা চাচ্ছেন, সেই পরিবর্তন আসবে না, কিন্তু চেষ্টা করতে হবে, থেমে গেলে চলবে না। যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সমাজকে এটাকে যে নৈতিক অবক্ষয়ের অতল গহ্বরে তুলে যাচ্ছে, ওই জায়গা থেকে মনে করেন আপনাদেরকে তুলে আনতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। সেটা মনে করেন আপনার গণতন্ত্রই আনেন, আপনার মনে করেন ইসলামিক শাসন ব্যবস্থায় আনেন, আপনি কমিউনিজমে আনেন, হোয়াট এভার ইউ লাইক পিপল, যাই আনতে চান না কেন, মানুষের কল্যাণে যদি কিছু করতে চান, তাহলে মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে নিয়ে অগ্রসর হতে হবে। আদারওয়াইজ যে ইন্ডিয়া আপনাদেরকে যেইভাবে প্রত্যেকটা জায়গাতে মনে করেন আপনার গিট টু দিয়ে রাখছে, যদি আমি একদম পিওর আঞ্চলিক ভাষায় যদি বলি আর কি, এগুলি থেকে বের হয়ে আপনারা কিছু করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ হক সাহেব, অনেক লম্বা অনুষ্ঠান হয়ে গেছে। আশা করি যাদের ইচ্ছা দেখবেন, আর যদি কেউ নাও শুনেন, কিছু করার নাই, কারণ আমরা যা বলতেছি এটা আমাদের ব্যক্তিগত কোনো রাজনৈতিক স্বার্থ নাই, ব্যক্তিগত স্বার্থ নাই, এই যে ফেসবুক ইউটিউব থেকে পয়সা বানাইবার দান্দা নাই, বুঝছেন। এতএব যাদের ইচ্ছা হয় শুনেন, ইচ্ছা না হয় শুনবেন না। আর আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এই শেষে এই হুজুরদের সম্বন্ধে সামান্য কিছু বক্তব্য আছে আমার, এইটা দিয়া আমরা শেষ করব। হুজুরদের সম্বন্ধে অনেক ধরনের বক্তব্য আছে। যারা আওয়ামী লীগ করেন বর্তমানে এই হুজুরদের সম্বন্ধে অনেক উচ্চবাচ্য, কালকে একজন দেখলাম এক হুজুরকে এই ছুতমারানির ফুয়া, খানকির ফুলা এইসব গালাগালি করতেন, বুঝছেন না, হাসেন না, এগুলি কেন জানেন আপনি আপনি এগুলি কেন জানেন, এগুলির অনেক 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 আপনার সামাজিক কারণ আছে। সরি, আমি শেষ হয়ে যাচ্ছে, আমি বিদায় নিয়ে নিয়েছিলাম। এগুলি আমি আজকে কিছুই বলবো না, এই বিষয়ে আমি আসবো না। এই স্পেসগুলি আমরা তৈরি করে দিয়েছি আমাদের সমাজ ব্যবস্থায়, নতুবা মনে করেন আজকে এই দিন দেখতে হতো না, হ্যাঁ। আলেম সমাজও বুঝবেন যে এই স্পেসগুলি আমরা তৈরি করে দিয়েছি, অথবা আজকে এই দিন দেখতে হতো না। না, আমি বলতে চাই যে
এই যে এই জিনিসগুলাই আমার মানে আঘাত করে, যে প্রথমেই যে বলছিলাম যে 7 কোটি বাঙালি আওয়ামী লীগ থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর লাশ পড়েছিল, 10 কোটি আওয়ামী লীগ এখন থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে, আবার ছবি তুলিয়া কান্নাকাটি করে। আবার হুজুর যাদেরকে দাওয়াত দিয়া নেয় ওয়াজ মাহফিল তফসির শোনার জন্য, নিয়া হুজুররা তফসির কি, তফসির হচ্ছে ব্যাখ্যা, বিশদভাবে ব্যাখ্যা কোরআনের। যখন সামাজিক অবস্থার নিয়ম উনারা ব্যাখ্যা করেন, উনাদের গালাগালি দেওয়া হয়, মাইক কাড়ে নেওয়া হয় বা অসভ্য আচরণ করা হয়, কিন্তু সেই মহফিলে কমপক্ষে 5,000 বা 10,000 মুসলমান থাকে, ইমানদার লোক থাকে, প্রতিবাদ করে না। এই যে আমরা প্রতিবাদ, যে সঠিক জায়গা সঠিক সময়ে আমরা যে প্রতিবাদ করতে হবে, এই জিনিসটা যে আমরা ভুলে গেছি অথবা আমরা বয়ে চুপসে গেছি, এই এই যে অবক্ষয় আমাদের, এটা আমাদের নৈতিকতার অবক্ষয়, এটা আমাদের সমাজের অবক্ষয়। আর হুজুরদের সম্বন্ধে অনেক মানে কমপ্লেইন, আমি কিন্তু আজকে আমরা ওপেন আলোচনা যখন করতেছি, আমি বলবো যে হুজুরদের একটা বিশেষ কমপ্লেইন যে আমি ফেসবুকে প্রায় দেখি, যে হুজুররা যখন বলাৎকার করে তাদের ব্যাপারে কেউ বলে না, দর্শন হলে সবাই চিৎকার দেয়। হ্যাঁ, কেউ যে হুজুররাই যদি বলাৎকার করে আর দর্শন, আমরা সবার ব্যাপারে আমরা প্রতিবাদ করতে চাই। কোন ধরনের অন্যায় হবে আমরা প্রতিবাদ করব, আমরা হুজুর বলে উনাদের মাফ করব না। হুজুরদের এই বলাৎকারের ব্যাপারে একটা জিনিস আমি বলতে চাই, অন্যান্য ব্যাপার অনেক লম্বা, এইসব আলোচনা করব না। বাংলাদেশে রেপ দর্শন এত বাড়ছে, এইগুলা যে পত্রিকায় যদি নাও আসে ডেইলি, তারপরেও 1000টা ঘটে, আমরা হয়তো জানি না। কিন্তু আমি চাই না যে হুজুরদের এইখানে মাদ্রাসায় হোস্টেলে এই ঘটনাটা কেন হবে, এখানে ইসলামের একটা বিষয় যে জায়গায়, সে জায়গায় কেন হবে, সেখানে একটা অর্ধেক ঘটনা হবে কেন, সেটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। আর এটাকে ইস্যু বানিয়ে এই যে সারা বিশ্বকে জানানোর চেয়ে আমার একটা প্রস্তাব, যারা দেখেন আমার এই ছোট্ট 2টা কথা সবার কাছে জোড়হাত করে, জোড়হাত তো ইসলামে হারাম, কিন্তু এরপরেও জোড়হাত করতেছি আপনাদের কাছে, যে হুজুরদের হোস্টেলে সিসিটিভি ক্যামেরা ফিট করা হোক। যে সমস্ত হুজুররা হোস্টেলে মাদ্রাসায় থাকবেন, তাদের পরিবার সাথে দেওয়া হোক, তাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে থাকুক, যাতে তাদের সেক্সুয়াল মনোভাব আসলে তার সেটা নিবারণ করার ক্ষমতা থাকে। আমার যদি প্রস্তাব খারাপ মনে করেন, আমার প্রতিবাদ করেন, কিন্তু সিসি ক্যামেরা লাগাইয়া দেন। এই যে ছোট ছোট বাচ্চাদের উপর অমানবিক পাশবিক নির্যাতন আপনারা করেন হুজুর হয়ে, এরাও ইসলামের একটা শিক্ষা গ্রহণ করতে যায়, তাদের উপর যে এই যে মানসিক একটা আঘাত করেন, এরাও কিন্তু মানসিক রোগী হয়ে এরাও করবে আর অন্যজনের উপর। এই জিনিসটা আমাদের অতি জরুরি। অন্যান্য সেক্টরে নৃত্য সিনেমা এগুলা দর্শন, তাদের এইটা ইচ্ছা কইরা যায় দর্শন হইতে, কিন্তু মাদ্রাসায় তো দর্শন হওয়ার জন্য যায় না, মাদ্রাসায় বলৎকার হওয়ার জন্য যায় না, মাদ্রাসায় ধর্ম এবং আল্লাহর কথা আল্লাহর বাণী শিকার জন্য যায়। এখানে হবে কেন? এখানে সিসি টিভি লাগানো হোক, এবং যে সমস্ত হুজুররা মাদ্রাসায় থাকবেন তাদের পরিবার নিয়ে থাকুক, অন্যথায় এই সমস্ত মাদ্রাসা এবং হোস্টেল বন্ধ করা হোক যতক্ষণ এই ব্যবস্থা না করা হবে। আর আমার মনে হয় বাংলাদেশে এই ব্যবস্থা করতে বেশিক্ষণ লাগবে না। বাংলাদেশে একটা মাদ্রাসায় সিসিটিভি ফুটেজ আর একজন হুজুরের থাকার ব্যবস্থা করতে হাজারো লোকে গিয়ে আসবে পয়সা লয়ে। পয়সা নিয়ে হাজারো মুখ আছে যারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায়, আসবে, সাহায্য করবে। এত আমার দাবি বাংলাদেশের মানে হুজুরদের কাছে যে আপনারা এই ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করুন। আর যাতে আমরা দেখতে পাই না যে ফেসবুক, ইউটিউব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হুজুররা বলৎকার করতেছেন, এই নিয়ে এক শ্রেণীর আছে যারা আনন্দ পায়। এটা আনন্দ পাওয়ার, এটা যোগ করার বিষয় না। কোন ধরনের দর্শনই আমি যোগ বা আনন্দ মনে করি না। আমরা কন্ডেম করি বাংলাদেশের সব ধরনের এই অমানবিক অবিচার বন্ধ করা হোক। আর আজকের অনুষ্ঠান অনেক লম্বা হয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীতে আরো আলোচনা করব এই সামাজিক অবক্ষয় নিয়ে। আমরা ক্ষমতায় কে আছে কে না এইসব ঘাড়ে সরানোর দরকার, এইসব নিয়ে আমাদের কোনো
মাথা ব্যথা নেই। আমাদের সমাজের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, দেশের মানুষ, আমরা প্রবাসে আছি, আমরা ভালো খাই, ভালো পড়ি, মনে করবেন না যে আমরা বাংলাদেশের কথা চিন্তা করি না। আমরা বাংলাদেশকে আমাদের এখানে আমরা চোখ বুঝে যতটুকু দেখি, অতটুকু আপনারা দেশে থাইকেও দেখেন না হয়তো। যদি দেখতেন তাহলে এত অমানবিক কাণ্ডক্রম যা হয় আপনারা প্রতিবাদ করতেন। অনেকেই প্রতিবাদ করেন না, আপনারা স্রোতের সাথে গা বেশিয়ে চলতে আছেন। এর জন্য সবার কাছে অনুরোধ যে মাদ্রাসার এই যে বলৎকারের ব্যাপারটা অতি সত্বর জরুরিভাবে যাতে টেক কেয়ার করা হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছেও আমার অনুরোধ। আর যারা সচেতন নাগরিক যারা দেখতেছেন সবার প্রতি আমার অনুরোধ। আর ধন্যবাদ হক সাহেব আজকে সময় দেওয়ার জন্য, আশা করি। আর যারা দেখেছেন বা দেখবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।